আর কিছু কি বুঝছেন পুজোর পরে খুলবে? তাই তো মনে হচ্ছে, মানে আর যদি বেশি না হয় তাহলে তো এবারে খুলে ফেললেই হয়। খুলে ফেললেই হয়, ঠিক। হ্যাঁ, আর ভ্যাকসিনেশনও হয়ে যাচ্ছে একটা এক্সটেন্টে। হ্যাঁ 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 হ্যাঁ, ভ্যাকসিনেশনও হচ্ছে। হ্যাঁ, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা স্বাভাবিক হ্যাঁ, হতে পারি। সেই। প্রীতি ম্যাডাম, একটু কথা বলুন তো, আপনার মাইক থেকে সম্ভবত ডিস্টারবেন্স হচ্ছে কিছু। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আসছে পরিষ্কার আওয়াজ? হ্যালো। হ্যাঁ, আওয়াজটা আওয়াজটা মানে একটু কাটছে, হ্যাঁ। কাঁপা কাঁপা আসছে আর কি। যাচ্ছে না? ও, প্লেসটা চেঞ্জ করুন তো, ভিডিওটা অফ করে প্লেসটা চেঞ্জ করুন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো উজ্জ্বল, হ্যালো। স্যার, আমাদের সাথে আরো যোগ দিলেন ডক্টর মানস কুমার দাস মহাশয়। আমাদের বৈঠকির কে সমৃদ্ধ করেছেন ইতিমধ্যেই। স্যার, নমস্কার এবং স্বাগতম। মানস স্যার, স্বাগতম। স্বাগতম স্বাগতম। স্যার, তাহলে আজকে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু করি। প্রিন্সিপাল স্যার। হ্যাঁ, মর্মর বাবু কি যোগ দিয়েছেন? না, এখনো যোগ দেননি। উনি বললেন যে 5-7 মিনিট একটু দেরি হবে আমার। তো
তো ওয়েট করবেন না, ততক্ষণে উদ্বোধনী সঙ্গীতটা কি করা যাবে? না উনি যোগ দেওয়ার পরে 5-7 মিনিট, আমার মনে হয় 5-7 মিনিট যদি হয় তাহলে উনি বরং যোগ দিয়েই নিন। আচ্ছা ঠিক আছে। উনি তো প্রধান উজ্জ্বল, বক্তা। শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার যাচ্ছে কিন্তু কাটছে। দিদি কাটছে? আপনি আবার রিজয়েন করুন, মানে পুরো লেফট আচ্ছা, হয়ে আচ্ছা। যান, আবার রিজয়েন করুন। ঠিক আছে, হ্যাঁ। গুড আফটারনুন মানুষ দা। গুড আফটারনুন, গুড আফটারনুন। ভালো আছে তো? রিয়েলি আজকে এমন একজনের নাম দেখলাম যেটা আমি নিজেকে সামলাতে পারলাম না। না না, নিশ্চয়ই সামলাবে কেন, আজ তোমাদের তো আমরা পেতে চাইছি। সামলাতে পারলাম না, তাই বাধ্য আমাকে করতেই হলো। স্যার আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, বৈঠকিকে সমৃদ্ধ করেছেন এমন আরো একজন মানুষ, ডক্টর জয়িতা প্রামাণিক মহাশয়া। ওনাকেও স্বাগতম এবং বৈকালিক শুভেচ্ছা। ম্যাডাম। ধন্যবাদ স্যার। ও জয়িতা ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো। দাদা ভালো আছেন? এই চলছে। তোদের বাড়ির ওদিকে সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। বেশ বেশ। আমাদের সঙ্গে স্যার ইতিমধ্যেই যুক্ত হয়ে পড়েছেন। আমাদের বহু উপেক্ষিত যে দিন, সেই দিন আজকে সার্থক হতে চলেছে এবং আমরা যে অধীর অপেক্ষায় ছিলাম সেই অপেক্ষার অবসান হতে চলেছে। স্যার নমস্কার, প্রণাম নেবেন। স্যার নমস্কার, প্রণাম নেবেন। স্যার বোধহয় শুনতে পাইনি। হ্যাঁ, ক্যামেরাটা অ্যাডজাস্ট করছেন মনে হচ্ছে। হুম। স্যার নমস্কার। নমস্কার। প্রণাম নেবেন। আমাদের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগে এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। স্যার আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহোদয় ডক্টর দেবপম রাহা এবং বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের অন্যতম উপদেষ্টা ডক্টর উদয়ন মন্ডল, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। এবং আমাদের সাথে রয়েছেন বৈঠকি তোমায় আমায় মিলের সমৃদ্ধ করেছেন ইতিপূর্বে ডক্টর মানস কুমার দাস মহাশয়, মহাত্মা গান্ধী কলেজ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। এবং স্যার আছেন ডক্টর নন্দিনী ব্যানার্জি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, উনিও বৈঠকিকে সমৃদ্ধ করেছেন ইতিপূর্বে। রয়েছেন নমস্কার ডক্টর জয়িতা প্রামাণিক, ময়না কলেজ, উনিও বৈঠকিকে ইতিপূর্বে সমৃদ্ধ করেছেন। স্যার আপনাকে আবারও সুস্বাগতম জানিয়ে আজকে আমাদের 25তম বৈঠকির পর্বের অনুষ্ঠান শুরু করছি আপনার অনুমতি নিয়ে এবং অধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে। অবশ্যই অবশ্যই, প্লিজ স্টার্ট। চলাই জীবন, থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। নিশ্চয়ই
এ কথা জীবনের রন্ধ্রে রন্ধ্রে গাঁথা, আমরা তো তা মুহুর্মুহু উপলব্ধি করি। তাই আমরাও এগিয়ে যাওয়ার চরৈবতী মন্ত্রে দীক্ষিত হয়ে সকলের শুভকামনা, সহযোগিতা ও ভালোবাসায় আজ 25-এ পা দিলাম। আজ থেকে ঠিক 25টা সপ্তাহ পূর্বের কথা স্মরণ করলে শরীরে বিশেষ ধরনের শিহরণ জাগে, জেগে উঠছে, যেমনটা জাগে বসন্তের পলাশ, শরতের কাশে, আর বর্ষায় যখন ময়ূর পেখম তুলে নাচে। শিহরিত না হয়ে আর উপায় কি? উপায় নেই তো কিছু, কারণ যদি বলতে হয় অনেক কিছু এসে যায়। এই তো সেদিনকার 2013 সালের কথা, যখন সবে দীর্ঘ প্রত্যাশিত জঙ্গলমহল এবং ছৌভূম পুরুলিয়ার একেবারে প্রান্তিক এলাকায় বেশ কিছু বিষয় এবং স্বেচ্ছাসেবী মনোভাবাপন্ন অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে মহাবিদ্যালয়টির জন্ম হলো। তারপর বেশ কিছু বছর পেরিয়ে শিক্ষা বিভাগের উত্থান, এর নেপথ্যের গল্পগুলো নাইবা বললাম। তারপর স্থায়ী অভিভাবকত্ব তো পেলাম এই কয়েক মাস পূর্বে। তবে কথাতেই আছে সবুরে মোয়া ফলে, হচ্ছেও তাই। এখনো বহু কলেজ রয়েছে যেখানে স্থায়ী অভিভাবক নেই, যেখানে এখনো পর্যন্ত পর্যাপ্ত শ্রেণীকক্ষই নেই। এই কয়েক বছরে, অর্থাৎ এখনো শৈশব অবস্থায় মহাবিদ্যালয়টির যে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, তাতে পরিচালন সমিতির সমস্ত গোটা দলকে যতই কৃতজ্ঞতা দেওয়া হোক না কেন, তা কম পড়ে যায়। তবে শুধু কি পরিকাঠামো, না শিক্ষার সার্বিক ক্ষেত্রে এই মহাবিদ্যালয় তার শাখা প্রশাখা মেলে ধরেছে, এবং কিছু কিছু শাখা প্রশাখা ফুলে ফলে সমৃদ্ধও বটে। এক্ষেত্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষদের যেমন অবদান রয়েছে, তেমনি অবদান রয়েছে মহাবিদ্যালয়টিকে পরিবার জ্ঞান করা সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দের। আর এই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু যারা, তারা শিক্ষার্থী, আগামীর চালিকা শক্তি। মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের এই অভিনব প্রয়াস। এই প্রয়াসকে যিনি চিন্তার জগৎ থেকে বাস্তবের মাটিতে টেনে এনেছেন, তিনি আর কেউ নন, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর দেবভৌম রাহা মহোদয়। আমরা যাব আমাদের পরবর্তী পর্বে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা শ্রীমতী প্রীতি মুখার্জি মহাশয়া। ওনাকে আহ্বান জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার অধ্যাপক মর্ম মুখোপাধ্যায় মহাশয়কে স্বাগত জানাই, নমস্কার জানাই। নমস্কার। নমস্কার। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবভৌম রাহা মহাশয়কে আমার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা বিভাগের শিক্ষক উজ্জ্বল মাহাতো মহাশয় ও করিম মাহাতো মহাশয়কে ধন্যবাদ এবং প্রণাম জানাই। আজকে যারা এখানে উপস্থিত আছেন অধ্যাপক অধ্যাপিকা, আমাদের কলেজের শিক্ষিকা শিক্ষক মহাশয় এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বৈঠকির মতো একটি সুন্দর সমৃদ্ধ আলোচনা চক্রে সূচনার মধ্য দিয়ে প্রকৃতপক্ষেই যেন এক নবদিগন্তের প্রসার ঘটেছে। ধীরে ধীরে নানা বিষয়কে আলোচনার আশ্রয় নিয়ে আজ আমরা 25তম বৈঠকির দোরগোড়ায় এসে হাজির হয়েছি। সকলের সম্মিলিত অবদানকে আমি সাধুবাদ জানাই। আশা করি এইভাবে সকলের সহযোগিতায় বৈঠকি নতুন প্রাণশক্তিকে অবলম্বন করে আবার এগিয়ে যাবে আর আমাদের সকলকে নতুন আলোর সন্ধান দেখাবে, যে আলোর স্পর্শে জীবন হবে আলোকিত, জ্ঞানের ছোঁয়ায় পূর্ণ হবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। কবিগুরুর ভাষায়, সুন্দর হে সুন্দর, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর। শুভ রাখি বন্ধন। শুরু করছি আজকের উদ্বোধনী সঙ্গীত। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশ
ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোই আলো। দেহ মনে সুদূর পানে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পানে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোই আলোই এই আকাশে আমার মুক্তি। ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোই আলো। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা। জীবন যেন দিয়া হুতি আসে এই আকাশে আমার মুক্তি আলোই আলোই এই আকাশে আমার মুক্তি। ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোই আলো। অসংখ্য ধন্যবাদ শ্রীমতী প্রীতি মুখার্জি মহাশয়কে অত্যন্ত সুন্দর একটি সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এই আজকের বৈঠকের শুভ সূচনা করার জন্য। পরবর্তী পর্যায়ে আমি আহ্বান জানাবো কলেজের অধ্যক্ষ মহোদয় ডক্টর দেবকুমার রাহা মহাশয়কে। আমি তার স্বাগত ভাষণ পরিবেশনের জন্য অনুরোধ জানাই। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ডক্টর মরমর মুখোপাধ্যায়কে অভিনন্দন জানাই এবং তাকে স্বাগত জানাই আমাদের কলেজের এই অনুষ্ঠানে আসার জন্য। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ একটি প্রান্তিক কলেজ, তার একটি ডিপার্টমেন্ট হচ্ছে শিক্ষা বিভাগ। সেই শিক্ষা বিভাগের আয়োজনে এই বৈঠকই তোমায় আমায় মিলে এটা 25তম পর্বে পৌঁছলো। এই ঘটনা নিয়ে আমাদের শ্লাঘার শেষ নেই, আমাদের আনন্দের শেষ নেই। আমার অভিজ্ঞতা থেকে আমার যা ধারণা সেটা হচ্ছে একটা 3 দিনের সেমিনার, এখন অনলাইন সিচুয়েশনে অনলাইনে 3 দিনের একটা সেমিনার করে ফেলা সম্ভব, খুব সহজেই করা যায়। 5 দিনের বা 7 দিনের সেমিনারও করা যায়। তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই সপ্তাহে একদিন করে 25 সপ্তাহ ধরে একজন একজন বক্তাকে ডেকে অনুষ্ঠান করা। এটার জন্য অনেক বেশি টেনাসিটি লাগে, অনেক বেশি মন লাগে। তো সেই কাজটি আমাদের শিক্ষা বিভাগ করে চলেছে, ডক্টর উজ্জ্বল মাহাতো করে চলেছেন। তো তাকে আমরা এই জন্য অভিনন্দন জানাই। আমাদের পক্ষে এই ব্যাপারটা খুবই গর্বের যে এক এক করে 25 সপ্তাহে এসে গেছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন, খালি পুরুলিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার অধ্যাপক অধ্যাপিকারা। তাদের অনেকে এর আগের বিভিন্ন পর্বে আমাদেরকে শিখিয়েছেন, আমাদের ছাত্রছাত্রীদের শিখিয়েছেন এবং এই গত 25 পর্বে পুরুলিয়ার বাইরে সারা পশ্চিমবঙ্গ থেকে তো বটেই, মাফ করবেন, এবং পশ্চিমবঙ্গের
এবং পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যা এবং ত্রিপুরা থেকে অধ্যাপকরা আমাদের পড়িয়ে গেছেন, এমনকি সুদূর জাপান থেকেও আমাদের পড়িয়ে গেছেন। কাজেই বিষয়টা একেবারেই খালি পুরুলিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, প্রায় একটা আন্তর্জাতিক চেহারা পাচ্ছে। যেভাবে 25 পর্ব চলেছে তাতে আমি নিশ্চিত যে আরো বহু পর্ব আসবে, এবং কলেজের দিক থেকে যেটুকু সহযোগিতা করার, এটা উজ্জ্বল বারবার বলছেন, এটা আমার শুনতে ভালো লাগছে যে অধ্যক্ষ মহোদয়ের ইয়েতে আমার বিশেষ কিছু কৃতিত্ব নেই, ওরাই শিক্ষা বিভাগের অধ্যাপকরাই এটা করছেন। ফলে তাদের প্রতি আমাদের কলেজ হিসেবে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। বক্তারা যারা যারা বলছেন প্রত্যেকেই অসাধারণ শিক্ষক। এবারে মুশকিলটা হচ্ছে যে এই পুরো ব্যবস্থাটার মধ্যেই হয়তো আমি একজন যার সঙ্গে যে কখনো শিক্ষা নিয়ে কখনো পড়াশোনা করেনি, টেকনিক্যাল পড়াশোনা কখনো, মানে ইনফ্যাক্ট আমার জেনারেশনের ইংরেজি যারা পড়াশোনা করেছে, অনার্স এমএ করেছে, তারা সবাই বিএড পড়েছেন, আমি পড়িনি। ফলে শিক্ষার সঙ্গে, মানে বিষয়টার সঙ্গে আমার টেকনিক্যাল কোনো যোগাযোগ কখনো হয়নি। তাই জন্যে মাফ করবেন, তাই জন্যে বহু সময় আমি শিখছি, একেবারে ছাত্রছাত্রীরা যেভাবে শেখে সেভাবেই শিখছি। কিছু কিছু সময় কিছু কিছু ব্যাপার একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, এরকমও হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমি একদম নিশ্চিত যে ছাত্রছাত্রীরা যারা আমার কলেজের, আমার জেলার, এমনকি জেলার বাইরের সারা পশ্চিমবঙ্গ থেকে ছাত্রছাত্রীরা আছেন, তারা সবাই খুব উপকৃত হচ্ছেন, এবং সেই উপকৃত হবার যে ধারাবাহিকতাটা সেইটা বজায় রেখে আজকের এই 25তম বিশেষ পর্বে আমরা পেয়েছি ডক্টর মর্মর মুখোপাধ্যায় মহাশয়কে। মর্মর মুখোপাধ্যায় মহাশয় শিক্ষা বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি তার ডিরেক্টর, এবং এর আগে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তার ডিরেক্টর ছিলেন। তাকে এই 25তম বিশেষ পর্বে পেয়ে আমরা অত্যন্ত নিজেদেরকে ধন্য মনে করছি, এবং গুণগত ব্যবস্থাপনা ও শিক্ষা নিয়ে তিনি বলবেন। আমি আশা করব যে তার বক্তব্য থেকে শিক্ষা বিভাগের মানুষেরা, ছাত্রছাত্রীরা যেরকম উপকৃত হবে, সেরকম আমি একজন প্রিন্সিপাল হিসেবে, যার প্রিন্সিপাল গিরি মাত্র 6 মাসের, আমিও হয়তো উপকৃত হবে, আমারও হয়তো সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে কলেজ পরিচালনার ক্ষেত্রে। স্যারকে স্বাগত জানাচ্ছি, এবং তার বক্তব্য শোনার জন্য অন্য সবাইকার মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। নমস্কার স্যার। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করছি অধ্যক্ষ মহোদয়কে, ওনার খুব সুন্দরভাবে স্বাগত ভাষণ পরিবেশন করার জন্য। আমাদের পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আমাদের যে একটা চিরাচরিত প্রথা চলে আসছে আমাদের বৈঠকিতে, যে মানুষটাকে কেন্দ্র করে, অর্থাৎ কেন্দ্র করে আজকের বৈঠকি পরিচালিত হবে, সেই মানুষটা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। তো আমি খুব বেশি বিস্তৃত ওনাকে নিয়ে বলছি না, পরবর্তীকালে ওনার সম্পর্কে আরো আলোচনা হবে, এবং যেটুকু না বললেই নয়, ওনাকে সম্মান জানিয়ে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। প্রকৃতির মানস সন্তান দার্শনিক, শিক্ষাবিদ তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্ত করে গেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। নিজের থেকে বেরিয়ে আসা কি এতই সহজ? বিশ্বলোকের সাড়া পাওয়াও তো ঠিক তাই সহজ নয় তো। তবুও কেউ কেউ বেরিয়ে আসতে পারেন, যেমন পেরেছেন কাটোয়া কলেজ থেকে কর্মপ্রবাহ শুরু করে ইউনেস্কোর শিক্ষানীতির তৈরির সদস্য হওয়া মানুষটি, যেমন পেরেছেন শরীরের অক্ষম অঙ্গটিকে অত্যন্ত সক্ষম করে তোলা মানুষটি, যেমন পেরেছেন পশ্চিমবঙ্গ থেকে কর্মকুশলতার স্রোতখানি আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া মানুষটি। হ্যাঁ, তারাই তো পারেন যারা সাফল্যের থেকে আনন্দকে এগিয়ে রাখেন, যারা শুধু করলে জেতার কথা ভাবেন আর হারলে শেখার কথা ভাবেন। এত কিছু যার উদ্দেশ্যে বললাম, তিনি আর কেউ নন, ভারতবর্ষের সাম্প্রতিককালের খ্যাতনামা শিক্ষাবিদ, দিকপাল ও বিদগ্ধ পণ্ডিত অধ্যাপক মর্মর মুখোপাধ্যায় মহাশয়, যাকে দেখলে শ্রদ্ধায় শ্রীর চরণ স্পর্শ করতে চায়, যার কথা শুনলে মন মোহিত হয়ে পড়ে, সেই প্রবাদ প্রতিম সহজ মানুষ শ্রদ্ধেয় অধ্যাপক মর্মর মুখোপাধ্যায়, যিনি
পূর্বে নিউ দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর ছিলেন এবং বর্তমানে এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমির ডিরেক্টর পদে আসীন রয়েছেন। শ্রদ্ধেয় স্যারকে স্বাগত জানাই সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগ আয়োজিত বৈঠকি তোমায়ামায় মিলে উদ্যোগে। শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে স্যারকে আহ্বান জানাই আজকের আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করার জন্য। স্যার। নমস্কার, আমাকে আপনাদের বৈঠকিতে নিমন্ত্রণ করেছেন, কিন্তু আপনাদের এত শুদ্ধ বাংলা শুনে আমার ভয় পাচ্ছে। 50 বছরের বেশি বাংলার বাইরে আর কখনোই বাংলাতে পড়াতে হয়নি আমাকে, মানে লাস্ট হয়তো কাটোয়া কলেজ, তারপরেই ওখান থেকে বাইরে চলে যাই। তবে এটা বোধহয় বলা উচিত যে আমার জীবন কাটোয়া কলেজে শুরু নয়, আমার জীবন শুরু হয় কাশীপুরে, কলকাতার কাজ করতাম। আমি ইলেকট্রোপেটিং করতাম সেখানে। তারপরে দোকানে দোকানে সাইকেলের স্পোর্ট বিক্রি করতাম। তারপরে একটা স্কুলে পড়াতাম, সেখান থেকে শুরু। আর প্রিন্সিপাল মশাইয়ের জন্য বলার কথা যে আমি বহু বছর কলেজের প্রিন্সিপালদের পড়িয়েছি, এবং যদি আপনার পড়ার আগ্রহ থাকে দেখতে পারেন আমার দুটো বই আছে। একটা হচ্ছে লিডারশিপ ফর ইনস্টিটিউশন বিল্ডিং ইন এডুকেশন, আর একটা বই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন। এটা সেজের পাবলিকেশন, খুব সহজেই পাওয়া যাবে। আর আমি যখন বইয়ের কথা বলি সেই সূত্রেই বলে দিই, আমার বইয়ের সমস্ত রয়্যালটি আমি ব্যবহার করি আমাদের সন্তানের সংখ্যা মাত্র 42। মানে যে কোনো ছেলে বা মেয়ে যদি গরিব হয় কিন্তু ব্রিলিয়েন্ট হয়, তারা আমাদের সন্তান হয়। আমরা তাদের পড়াই। এই রয়্যালটির পয়সা বা আমাদের কনসালটেন্সির পয়সা আমরা সেখানে ব্যবহার করি। এবং আমাদের এই যে সন্তানের দল, তাদের মধ্যে আইআইটি বম্বে, আইআইটি কানপুর, আইআইটি খড়গপুর, মানে যারা হয়তো দিন মজুর হতো এক সময়, তারা কিন্তু এইসব পাশ করেছে তারা। এবং বহু ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, তো আমার ব্যাকগ্রাউন্ড মানে এত কিছু ভালো নয়। আমি খুব রাগের অবস্থার থেকে, এবং আমার বাড়ি গ্রামে, হাওড়ার একটা গ্রামে, সেখানেই আছি আজকেও। এখন আমি ফোন থেকে কথা বলছি, যেহেতু কম্পিউটারে ইন্টারনেট পাচ্ছি না আমি, যার জন্য আমি স্লাইড যা ছিল কম্পিউটারেই আছে, সেগুলো আপনাদের সঙ্গে ব্যবহার করা যাবে না। যাই হোক, আপনাদের বৈঠকের গল্প শুনে আমার খুব ভালো লাগলো। আর প্রিন্সিপাল মশাই এবং উজ্জ্বল তো জানেই, আমরাও প্রত্যেক শনিবার 11টা থেকে 12টা আমাদের একটা এরম ইভেন্ট থাকে। কালকেও ছিল। গতকালের বক্তা ছিলেন ডক্টর ডিপি সিং, উনি ছিলেন দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এবং সাবজেক্ট ছিল লার্নিং কম্পাস। আমাদেরটা ইংরেজিতে হয়, যেহেতু সারা ভারত শুধু নয়, সারা ভারত, কিছু বাইরের দেশের লোকও ওখানে পার্টিসিপেট করে। আপনারা যারা করতে চান, আপনাদের ইমেল পেলে আমি আমার অফিসকে বলে দিতে পারি যে যেদিন যে শনিবার আপনাদের সাবজেক্টটা ভালো লাগবে সেই সাবজেক্টটা আপনারা অ্যাটেন্ড করতে পারেন। এবং সেখান থেকে আমরা একটা ম্যাগাজিন বের করি, এডুকেশন টেকনোলজি এডুকেশন ম্যাটার্স রেটমা বলে, ফ্রি ম্যাগাজিন, কিন্তু অনলাইন ম্যাগাজিন, অর্থাৎ সেটাও আপনারা পেতে পারেন। এই বাইরের সংখ্যাটা হচ্ছে হাইব্রিড লার্নিং এর উপরে, খুব ভালো সংখ্যা বেরিয়েছে। পরের সংখ্যা হবে সোশ্যাল মিডিয়া, রোল অফ সোশ্যাল মিডিয়া ইন এডুকেশন। এবং যে এডুকেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি, এটা হচ্ছে কোনো প্রোগ্রাম টোগ্রাম কিছু নেই। এটা হচ্ছে একটা ট্রাস্ট, যেখানে আছে আইআইটি ডাইরেক্টর আছেন, আইএমএ প্রফেসর আছেন, আমরা যারা ন্যাশনাল ইনস্টিটিউট ডাইরেক্টর মানে ভাইস চ্যান্সেলর, এবং এই ধরনের মানে বিভিন্ন মানুষ রয়েছেন। আমাদের কাজ হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশনের মাধ্যমে করা। তার মধ্যে কিছু কাজ আছে, যেমন আমি বললাম, একটা হচ্ছে ওই বাচ্চাদেরকে আমরা পিক আপ করে নিই,
ভালো বাচ্চা যাতে পড়া ছেড়ে না দেয় বা সাধারণ না হয়ে যায়, তাদের নিয়ে আমরা চেষ্টা করি। যতদিন পড়তে চায় ততদিন আমরা স্কলারশিপ দিই, এবং এই স্কলারশিপ কোনো গ্রান্ট থেকে আসে না, আমরা প্রত্যেকে চাঁদা দিই বছরে একটা। সেই বছরের চাঁদা থেকে আমরাও 12 জন, ওরা 42 জন, আমরাও 12 জন, আমরা সেই 12 জন চাঁদা দিয়ে একটা ফান্ড তৈরি করি। সেই ফান্ডটার থেকে প্রত্যেক মাসিক স্কলারশিপ, কিন্তু 3 মাস ছাড়া বাইরে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করি। এছাড়াও আমাদের একটা রয়েছে, আমার হাওড়ায় বাড়ি, এখানে প্রায় 35টা প্রাইমারি স্কুল নিয়ে আমরা কাজ করি, নর্মাল গভর্নমেন্ট রুরাল প্রাইমারি স্কুল, এবং এটা হচ্ছে ফার্স্ট ক্লাস্টার ইন দ্য হোল কান্ট্রি যার কোনো ড্রপ আউট ছিল না, এখনো নেই কোনো ড্রপ আউট। যাই হোক, এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড। এবার আসছি আজকের টপিকের কথায়, যেটা আপনারা বলছেন যে কোয়ালিটি এডুকেশন। প্রশ্ন হচ্ছে যে এডুকেশনের আসল কথাটা কোথায়? এই যে ইনফ্রাস্ট্রাকচার অমুক তমুক তুমি এগুলোর আসলে কোনো নেই। আপনাদের এটা চালিয়ে রেখেছেন পাওয়ার পয়েন্টটা, ওটাকে বন্ধ করে দিন স্লাইডটা, কারণ ওটা ডিস্ট্রাক্ট করবে। কারণ ওটা চলতে থাকলে ওটা ডিস্ট্রাক্ট করবে, আর আমার পাওয়ার পয়েন্ট চালাতে পারবো না, যেহেতু মানে আমার কাছে নেই। সরি স্যার, অফ করে দিয়েছি। হ্যাঁ, ওটা দেখতে পেলাম অফ হয়ে গেছে। গুড। এবারে আমি আসছি মূলত, আমি যেটা বললাম যে আমার বই আছে, যদি আমার বক্তব্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্বন্ধে, আমি বলবো যে আপনারা বইটা পড়ে ফেলুন। তার আগেও আরেকটা বই আছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন এডুকেশন, যেটা খুব পপুলার বই। 2020 সালে, গত বছর, ওটার একটা 3rd এডিশনও বেরিয়েছে। ফলে আমার বইগুলো দেখতে পারেন, লাইব্রেরি তো থাকতেই পারে, এমন কিছু ব্যাপার নয়। যাই হোক, আসলে গোটা প্রশ্ন হচ্ছে লার্নিং নিয়ে। আমাদের কলেজ বলুন, স্কুল বলুন, ইউনিভার্সিটি বলুন, হোল থিং ইজ অ্যাবাউট লার্নিং। আমার নিজস্ব হচ্ছে, আমি রয়েছে লার্নিং ল্যাডার বলি। লার্নিং ল্যাডারটা হচ্ছে যে আমরা আসলে শিখি কেমন করে। যেমন আজকে সকালে আমার 3টে মিটিং ছিল, মানে ওই প্রাইমারি টিচারদের সঙ্গে বা যারা প্রাইভেট টিউটার তাদের সঙ্গে, হোয়াট ইজ দ্য পেডাগজি অফ প্রাইভেট। কেটে গেল কিন্তু। নেটওয়ার্ক ডিস্টার্ব বলছেন। ওনাকে একটু জানিয়ে দেওয়া দরকার, বুঝতে পারছেন কিনা। না, বুঝতে পেরে যাবেন। হ্যাঁ স্যার, হঠাৎ করে মনে হয় ওনার হাতে চাপ লেগে বোধহয় ক্রসটা হয়ে গেছে, ডিসকানেক্টেড। জয়েন করেছেন স্যার? স্যার জয়েন করেছেন। স্যার আনমিউট করুন প্লিজ। স্যার আনমিউট প্লিজ। ওকে, আমি যেখানে আছি এইটা হচ্ছে বিরাট সমস্যা, মানে এখানে ইন্টারনেট খুব স্টেবল না। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের আসল কথা হচ্ছে আমাদের বুঝতে হবে লার্নিং সায়েন্সটা কি। লার্নিং সায়েন্সের আমার যেটা নিজস্ব বক্তব্য, আমাদের যারা এডুকেশন পড়ান এরা সবাই ব্লুমস ট্যাক্সোনমি পড়েছেন। আমার মানে খুব বেশি যে ব্লুমস ট্যাক্সোনমি সম্বন্ধে আমার আই ডোন্ট হ্যাভ মাচ এগ্রিমেন্ট, কারণ ট্যাক্সোনমি একটা নয়, ব্লুমস ট্যাক্সোনমি যেমন আছে তেমনই আছে আরো অনেক কিছু, যেমন ডেভিড মেরিডের কম্পোনেন্ট ডিসপ্লে থিওরি দেখতে হয়, এর সঙ্গে দেখতে হয় সলো ট্যাক্সোনমি দেখতে হয়, জ্ঞানের 9 স্টেপস ইন লার্নিং পড়তে হয়, তার সঙ্গে দেখতে হয় ব্লুমস ট্যাক্সোনমির যেটা রিভাইজড এডিশন। কারণ ব্লুমের অরিজিনাল ট্যাক্সোনমিটা সমস্যা হচ্ছে এটা ইনকমপ্লিট ট্যাক্সোনমি। তার জন্য আমার নিজস্ব একটা ট্যাক্সোনমি আছে, সেটা আমার আগামী বইতে আসছে, এডুকেশনাল টেকনোলজি ফর টিচার্স বলে। প্রথম কথা হচ্ছে আমাদের লার্নিং সায়েন্সটা যদি বুঝতে পারি, তখন আমাদের পক্ষে মানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা সহজ হবে। ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু আন্ডারস্ট্যান্ড যে এমন কোনো মানুষ নেই যিনি জ্ঞানহীন। ইভেন জন্মানোর মুহূর্তেও there is a cognitive construct, অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার কাছে কিছু নিজস্ব জ্ঞান আছে, কোথাও না কোথাও থেকে আহরণ করে এনেছেন। যখন আপনারা এটা দেখবেন ডেলোস কমিশন রিপোর্টটা, তাতে এই কথা আছে যে দি ওয়ার্ল্ড কামস টু দ্য ক্লাসরুম, অর্থাৎ প্রচুর জ্ঞান নিয়ে, অর্থাৎ যখন একটা শিশু প্রথম স্কুলে আসছে 3 বছর বয়সে মনে করুন, তার কাছে ভোকাবুলারি প্রচুর শব্দ জানে সে, এটা তার জ্ঞান।
সে জানে কোনটা কেমন করে হয়, কোনটা লাল কোনটা নীল এ জানে, অর্থাৎ তার কাছে প্রচুর জ্ঞান আছে। এরপরে আসে নতুন জ্ঞানের প্রশ্ন। এই নতুন জ্ঞানের দু রকমের হয়, একটা হচ্ছে রিসিভিং নলেজ, যেটা আনফর্চুনেটলি দ্যাট ইজ দ্য প্র্যাকটিস ইন স্কুলস কলেজেস। টিচাররা পড়াচ্ছেন, স্টুডেন্টরা রিসিভ করছেন। আমাদের কগনিটিভ রিসার্চের হচ্ছে আপনার যত ভালোই লেকচার দিন, রেসিডিউয়াল লার্নিং ইজ অনলি 10%। ভালো লেকচার দিলে 10 to 12%, আর খারাপ লেকচার দিলে ওটা 7%-এ নেমে আসবে। অর্থাৎ লেকচার হচ্ছে দি লিস্ট এফেক্টিভ অর মোস্ট ইনএফেক্টিভ টেকনিক। আর এইটা হচ্ছে টেকনিক অফ রিসিভিং নলেজ, and that is one of the reason why a large majority of the students are qualified but uneducated, unlearned. এর অল্টারনেটিভ টেকনিকটাকে আমরা বলি অ্যাকোয়ার্ড নলেজ। রিসিভ নলেজ অ্যান্ড অ্যাকোয়ার্ড নলেজের তফাৎ যেটা আমি যেভাবে করি, অ্যাকোয়ার্ড নলেজ যে when the initiative is mine, আমি খুঁজে বেড়াই। যেমন কালকে জানি না উজ্জ্বল ছিল কিনা, আমাদের স্পিকার বলছিলেন, ওকে বলা হয়েছিল লার্নিং কম্পাস, উনি কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলে যাচ্ছিলেন। আমি ততক্ষণে ইন্টারনেট খুলে লার্নিং কম্পাস পড়ে ফেললাম। ওটা আসলে OECD একটা ডকুমেন্ট, এবং আমি শেষকালে জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য আমি বললাম তোমরা এটা পড়ে দেখো, ইটস এ ভেরি গুড ডকুমেন্ট, এটা OECD ডকুমেন্ট। অর্থাৎ আই অ্যাকোয়ার্ড দ্য নলেজ। তফাৎটা এইখানে, যখন আমি রিসিভ করছি আমি প্যাসিভ লিসনার, প্যাসিভ লার্নার ইফ অ্যাট অল। অ্যাকোয়ারিং নলেজ হচ্ছে আই এম অ্যাক্টিভ, আমার নিজের ইনিশিয়েটিভে আমি নলেজটা অ্যাকোয়ার করছি। এই দুটো নলেজের কোয়ালিটিতে অনেক তফাৎ হয়ে যায়, বিকজ আই এম টেকিং দ্য ইনিশিয়েটিভ। যেমন ধরুন আমাদের মহিলারা বিশেষ করে এরা বিভিন্ন রকমের খাবারের ডিশ বানাতে ভালোবাসেন এবং বানান। এখন যখনই বানাতে যাচ্ছেন উনি বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন, কাউকে জিজ্ঞেস করছেন, ইন্টারনেট থেকে ইউটিউবে দেখছেন। শি ইজ ট্রাইং টু লার্ন বাই হারসেলফ। এখানে প্রথম ডিফারেন্স যেটা আমরা করি সেটা হচ্ছে লিসনিং ইজ নট লার্নিং। লিসনিং মে অর মে নট লিড টু লার্নিং। কিন্তু যখনই উই আর টেকিং আওয়ার ইনিশিয়েটিভ, আমাদের নিজস্ব ইনিশিয়েটিভে when you are acquiring knowledge, then that is a better information or better procedure. এইখানে যারা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আছেন তারা বুঝবেন যে প্রথমটা হচ্ছে আমরা বলি কগনিটিভিস্ট অ্যাপ্রোচ, রিসিভিং নলেজ। দ্বিতীয়টা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, যখন আমি অ্যাক্টিভ হয়ে গেলাম অ্যাজ এ লার্নার, তখন আমি কি করছি, আই স্টার্ট কনস্ট্রাক্টিং মাই নলেজ। এটা যে প্রথম স্টেজ অফ গেটিং দ্য নলেজ, আইদার ইউ অ্যাকোয়ার or you receive it. I can stop here যদি আপনাদের কারো কিছু বলার থাকে বা প্রশ্ন করার থাকে। বিশেষ করে আমার কলেজের প্রিন্সিপাল মশাইকে, উনি বললেন যে উনি এডুকেশন পড়েননি, এডুকেশন পড়তে হয় না, এডুকেশন ভাবলেই হয়। না স্যার, ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? কারণ আমি যে কথাগুলো, যেগুলো তো বিএড এর উল্টো কথা বলছি, আমি বিএড এ রিসিভ করানো হয়, আমি বলছি রিসিভ করানো বন্ধ করতে, অ্যাকোয়ার করতে হবে। কি বক্তব্য? আমার গ্রামের একটা ছোট্ট স্কুল আছে, সেখানে দুটো জিনিস ব্যান করা আছে, একটা হচ্ছে পড়ানোটা ব্যান্ড, আর একটা হচ্ছে ডিসিপ্লিনিং ব্যান্ড। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুবার দুটো কমিটি পাঠান, তারা দেখতে চান যে এদের যে পড়ানো হয় না তাহলে এরা কি করে। তারা দেখে টেকে বললেন যে স্যার এরা তো বাকিদের থেকে অনেক ভালো জানে, এটা কি করে হয়। আমি পড়ানো বন্ধ করলেই বাচ্চা শিখতে শুরু করে। পড়ানোটা হচ্ছে শিক্ষার একমাত্র অন্তরায়, হচ্ছে পড়ানো। এবার যদি পড়ানোটা বন্ধ করে দেওয়া যায় তখন তো ওরা শিখবেই। সুতরাং ওরা শিখছে এই জন্যই যেহেতু পড়ানো হয় না এখানে। এখন আমি জানি এই কথাগুলো খুব উল্টো রকম শোনাবে, but that has been my philosophy or my way of working all throughout. অলরাইট, এরপরে কি হচ্ছে যে আমি যেটা বললাম আগে, আমাদের প্রত্যেকের কাছে উই হ্যাভ নলেজ, নো ব্রেন ইজ ব্ল্যাঙ্ক। এবার যখনই নতুন ইনফরমেশন আসছে, পুরোনো ইনফরমেশনটা তাকে চেক করতে শুরু করে যে এই ইনফরমেশনটা ঠিক কি ভুল।
এখন এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলি ইন্টারাকশন। এটার খুব সুন্দর হচ্ছে যে যখনই আমাদের ব্রেন রিসার্চের মধ্যে দিয়ে যদি দেখতে চান, তাহলে দেখবেন যে আগেই বললাম ব্রেনের একটা কনস্ট্রাক্ট আছে, ব্রেনের একটা প্যাটার্ন আছে। এই যে হ্যাবিট বলি কথাটা, আপনি কিছু না দেখেও কতগুলো কাজ ঠিক করে যেতে পারেন। যেমন ধরুন আমরা যখন কম্পিউটারের কিবোর্ডে টাইপ করছি, আমরা অনেক সময় ওদিকে তাকাই না। ওটা কি আমাদের মেকানিক্যাল একটা ব্রেন একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছে, ওটা অটোমেটিক্যালি আন্দাজ করে নেয়। এখন যখন এর নতুন কিছু আসছে, তখন ব্রেনকে ভাবতে হচ্ছে এটা আবার কি ব্যাপার, অর্থাৎ ব্রেন প্যাটার্নে মিলছে না। আপনাকে যদি বলি যে আপনি পিছন দিকে হাঁটুন, ব্রেন কিন্তু এই ব্যাপারটা জানে না, পিছনে হাঁটার ব্যাপারটা জানে না। বা আপনারা যারা ডান হাতে লেখেন, আপনাদের বলবো বাঁ হাতে লিখুন, তখন ব্রেনকে এটা কি করছে, ব্রেনটা কতগুলো নিউরনের সমষ্টি। সেই নিউরনগুলোকে যখনই আপনি এক্সাইট করবেন, এই যখন আমার কথা শুনছেন, ব্রেন নিউরন এক্সাইট হতে শুরু করেছে। এই এক্সাইটমেন্ট হলে পরে একটা ইলেকট্রোকেমিক্যাল প্রসেসে ওরা কানেক্ট করে ইচ আদার। সেই কানেকশনটার যে মানে উৎপত্তি, সেটাকে আমরা বলি সাইন্যাপস। যখন এই মাল্টিপল সাইন্যাপস গুলো একে অপরের সঙ্গে জড়িয়ে মরিয়ে একটা কিছু তৈরি করে, সেটা হয় একটা প্যাটার্ন। সেই প্যাটার্নটা হচ্ছে লার্নিং। আপনি যখন ওই জিনিসটা বারবার করতে থাকবেন, ওই প্যাটার্নটা ফিক্স হয়ে যাবে। তখন আপনি না ভেবে, যেমন অনেকে বলেন না, আমি ঘুম থেকে উঠে ওইটা পড়াতে পারি। কথাটার মানেই হচ্ছে যে ব্রেন প্যাটার্নটা এত ফিক্সড যে ওটা সত্যি ঘুম থেকে উঠে পড়ানো যায়, কিন্তু সেটা যে ক্রেডিটেবল তা নাও হতে পারে। এই ইন্টারাকশনের মাধ্যমে যখন নতুন জ্ঞান আর পুরনো জ্ঞান দুজনে ইন্টারাক্ট করে, দেখে একে অপরকে, দেখি যেমন আমাদের চলতি দিনের আড্ডাতে, যেহেতু আপনাদের এটাও একটা আড্ডার মতো বৈঠকই, চলতি দিনের আড্ডাতে দেখবেন একে অপরের সঙ্গে মতে মিলছে, মতে মিলছে না। ঠিক তেমনই আমাদের ব্রেনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে থাকে, যে আমাদের যে নতুন জ্ঞানটা পেলাম আর পুরনো জ্ঞানটা যেহেতু আপনার রেসিডেন্ট, ও কি করে নতুন জ্ঞানকে মানে পরখ করে, চেক করে, পরীক্ষা করে দেখে এটা ঠিক কিনা। এই ইন্টারাকশনের প্রসেসের পরে যেটা থেকে যায়, সেটাকে আমি বলি অ্যাটেন্ড নলেজ। এইটা হচ্ছে নলেজ, এটা থেকে যাবে। যেমন ধরুন আমরা অনেক বছর আগে কিছু পড়েছি, আজও মনে আছে, আজও রবীন্দ্রনাথের কবিতা মানে আবৃত্তি করা যায়, গান করা যায়। তার কারণ হচ্ছে ইট ইজ অ্যাটেন্ড। এটা আমার যে ব্রেন, সেই ব্রেনের এক্সিস্টিং নলেজ, নতুন নলেজটাকে পরীক্ষা টরীক্ষা করে ঠিক করেছে, আচ্ছা বাবা ঠিক আছে, তোমাকে আমি স্বীকার করলাম। যখন স্বীকার করলো, তখন আমাদের যে ব্রেন কনস্ট্রাক্ট, কগনিটিভ কনস্ট্রাক্ট, যেটা অরিজিনাল কনস্ট্রাক্ট ছিল, সেটা কিন্তু আর রইলো না, কিন্তু সে বদলে গেল। মানে ওই কনস্ট্রাক্টের সঙ্গে যখন নতুন জ্ঞান যোগ হলো, তখন কি হবে, কনস্ট্রাক্টটা আবার বদলে যাবে, কনস্ট্রাক্টটা আরো আপগ্রেড হয়ে যাবে। এবং সেই আপগ্রেডেশনটায় কনস্ট্রাক্টের খুব সুন্দর আছে। আপনি যদি কগনিটিভ কনস্ট্রাক্ট পড়েন, তাহলে এই যে নলেজগুলো, এগুলো কেমন করে অর্গানাইজ করা থাকে। ফ্যাকচুয়াল নলেজগুলো একদম লোয়ারেতে থাকে, তারপর একটা মানে একটা পিরামিডাল স্ট্রাকচারে থাকে। অর্থাৎ ফ্যাক্ট থেকে ধরুন তারপরে আসবে কিছু কনসেপ্টের উপরে গিয়ে পাবেন প্রসিজারের উপরে পাবেন প্রিন্সিপাল। আমাদের যে জ্ঞানগুলো মোটামুটি 4টে ভাগে ভাগ করা যায়: ফ্যাক্টস, কনসেপ্টস, প্রসিজার্স অ্যান্ড প্রিন্সিপাল। লক্ষ্য করেন যদি, তাহলে ফ্যাক্ট হচ্ছে, ফ্যাক্ট থেকে নিয়ে যখনই আপনি প্রিন্সিপালে যাচ্ছেন, আপনি অ্যাবস্ট্রাক্টে চলে যাচ্ছেন। ফ্যাক্ট ইজ কংক্রিট, এবং সেইখানে কংক্রিট থেকে যখন অ্যাবস্ট্রাক্টে যাচ্ছেন, সেটা সেইভাবে হায়ারার্কিক্যালি সাজানো আছে। কিন্তু অদ্ভুত ব্রেনের ক্ষমতা, ঠিক যেমন একটা বড় লাইব্রেরিতে যাবেন, হাজার হাজার বই আছে, আপনি লাইব্রেরিয়ানকে বলুন যে ম্যাডাম আমার এই বইটা চাই, বলবো 370.72, তাতে এটা দেখে নাও। অর্থাৎ ডিউইজ ডেসিমাল সিস্টেম ওটা অ্যারেঞ্জ করা আছে। আমাদের ব্রেন কিন্তু ডিউইর আবিষ্কার হওয়ার আগেই আমাদের ব্রেনটা শিখে গেছে কেমন করে নলেজকে অর্গানাইজ করতে হয়। যার জন্য দেখবেন যে আপনারা কবে পড়েছেন একটা জিনিস, বা কবে কার কাছে শুনেছেন, হঠাৎ বের করে ফেললেন কি করে? ঠিক লাইব্রেরিতে যেমন বহু পুরনো বই সাজানো আছে, আপনার ব্রেনে এই সবগুলো সাজানো আছে। এবারে তফাৎ হচ্ছে কোথায়, যে ব্রেন কি করে, আবার যদি দেখে একটা কিছুকে আপনি ব্যবহার করছেন না, ওটাকে ছেড়ে ফেলে দেয়। আর আমরা বলি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
যেমন আমি অনেক সময় উদাহরণ দিই, আমি অরিজিনালি সায়েন্সের ছাত্র, কোনো কালে পড়েছি, ডায়নামিক্স পড়েছি, স্ট্যাটিক্স পড়েছি, ক্যালকুলাস পড়েছি, কিন্তু আজকে কিছুই জানি না আমি। তার কারণ হচ্ছে এটাকে বলে ল অফ ডিসইউজ। আমরা যেটা ব্যবহার করি না, ব্রেন ওটাকে আননেসেসারি বার্ডেন হিসেবে ধরে রাখে না, ওটাকেও বের করে দেয়। এখন এই যে পদ্ধতি, অর্থাৎ যেগুলো থেকে গেল ব্রেনে, এইটাকে আমরা বলবো নলেজ অ্যাটেনমেন্ট। এটা খুব সুন্দর ব্রুনারের কাজে পাবেন, যারা আপনারা এডুকেশন পড়ছেন ব্রুনারের কাজে পাবেন। নলেজ অ্যাটেনমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ। মজার কথা হচ্ছে যে এই যে নলেজ অ্যাটেনমেন্ট স্টেজটা, এটা আপনি যদি সিঁড়ি হিসেবে দেখেন তাহলে এটা দাঁড়ায় একটা রাফলি কি বলবো ল্যান্ডিং স্পেস। মানে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন, একতলা ওঠা আগে একটা জায়গায় ফ্ল্যাট জায়গা থেকে সেখান থেকে আপনি টার্ন করে আবার উঠছেন, তাই তো? এটা হচ্ছে ল্যান্ডিং স্পেস। আমাদের শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে a very large majority of our students and teachers both, they stop at the landing space of knowledge attainment, যেটা কিন্তু খুব প্রিলিমিনারি বেসিস অফ লার্নিং। যারা অ্যাচিভ করেছে জীবনে, they have not achieved because of amount of knowledge, they have achieved because of the ability to think and create knowledge. আমরা যাদেরই স্মরণ করি দেখবেন সবাই হচ্ছে নলেজ ক্রিয়েট করেছেন, সেটা স্বামীজি হন, বিদ্যাসাগর হন, রবীন্দ্রনাথ হন, আইজাক নিউটন হন, আইনস্টাইন হন, you take any name, those whom we celebrate are knowledge creators. They are not the warehouse of knowledge. এবং আজকে warehouse of knowledge কে আমরা ডিসকার্ড করি, যেহেতু নলেজ আপনি যা চাইবেন সবই এতে পেয়ে যাবেন, ইন্টারনেটে পেয়ে যাবেন বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে পেয়ে যাবেন। 16 বিলিয়ন পেজেস আছে ওখানে, তার থেকে বড় তো কোনো লাইব্রেরি হতে পারবে না। যে প্রথম হচ্ছে আমরা যখন কোয়ালিটি অ্যাটেনমেন্টের কথা বলছি, প্রথম লেভেলটা হচ্ছে নলেজ অ্যাটেনমেন্ট। এইখানে অনেকে থেমে যায়, কিন্তু কোয়ালিটি এডুকেশন হচ্ছে যে এখান থেকে যাত্রা শুরু করে। সেই যাত্রাটা হচ্ছে, প্রথম যাত্রাটা হচ্ছে ইউটিলাইজিং নলেজ, যে আমরা নলেজকে ইউটিলাইজ করছি কিনা। দেখবেন অনেকে চলতি ভাবে, আমি যেটা বুঝলাম যে আমাদের প্রিন্সিপাল মশাই ইংরেজি সাহিত্যের ছাত্র, এখন দেখবেন আমাদের স্কুলেই দেখেছি ইংরেজিতে MA পাস করা, কিন্তু চিঠি লিখতে পারছে না। মানে আমাকে লিখছে টু কমা মর্মর মুখোপাধ্যায়। আমি জিজ্ঞেস করি যে প্রিপোজিশনের পরে কমা হয় কিনা, বলছে না স্যার তা হয় না, কিন্তু সে কিন্তু প্রিপোজিশনের পরে লিখে যাচ্ছে কমা। বা একটা লেটার রাইটিং, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ, বা কোন শব্দটা কোথায় লাগবে। আমরা আমি যখন কিছু একটা লিখছি, আমি অনেক সময় চলে যাই থেসোরাসে, যে সিনোনিম কি কি হতে পারে। আমি সিনোনিম দেখলাম হয়তো আমার মাথায় আছে এক্সপ্রেশন আমি কি চাইছি, কিন্তু এক্সপ্রেশনটা ঠিক মতো শব্দ আসছে না আমার কাছে, যেটা হয়তো প্রিন্সিপাল খুব সহজে করতে পারতেন যেহেতু উনি ইংরেজি ছাত্র, আমার সেটা মাথায় আসছে। আমি সঙ্গে সিনোনিমে চলে গেলাম। এবারে আমি যখন সিনোনিমে যাচ্ছি, সিনোনিমে যাওয়াটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমি জানি সিনোনিমে যাওয়া যায়, আর প্রিন্সিপাল সাহেব ওটা ওর নলেজ থেকে ওটা বের করে নিচ্ছেন, ওটাও অ্যাপ্লিকেশন। একজন জানে আর একজন জানে না, যে জানে না তার অ্যাপ্লিকেশন স্টাইলটা আলাদা। আমি যখন জানি কোথায় যেতে হবে, আই হোপ দিস ইজ ক্লিয়ার। ইউটিলাইজেশনের পরের প্রশ্ন হচ্ছে অ্যানালিসিস, অর্থাৎ আমরা যেটা ইউটিলাইজ করলাম তারপরে তার রেজাল্টটা কি হলো। যেমন দেখবেন আমাদের কলেজগুলোতে, স্কুলগুলোতে একটা পরীক্ষা হয়, একটা রেজাল্ট হয়, আমরা মেনে নিই এইটাই আমাদের রেজাল্ট। যেমন আমরা সবসময় বলি আমাদের স্যার আমাদের ফার্স্ট জেনারেশন লার্নার প্রত্যন্ত গ্রামে। আমি তো হলোটা কি, ফার্স্ট জেনারেশন লার্নার কে বললো ফার্স্ট জেনারেশন লার্নার ইন্টেলিজেন্ট হয় না? কে বলেছে প্রত্যন্ত গ্রামে ভালো স্কুল হয় না, ভালো কলেজ হয় না? কতগুলো বাজে কলেজ দেখতে চান কলকাতা, দিল্লি, বোম্বেতে? সব দেখানো যায়। অর্থাৎ এই যে অ্যানালিসিস, যে প্রশ্ন হচ্ছে ভালো কলেজ কোনগুলো, তার কি ক্রাইটেরিয়া, এবং যখনই আমরা সেগুলো দেখবো যে আমাদের যে নলেজটাকে ইউটিলাইজ করলাম, ইজ ইট দ্য রাইট ইউটিলাইজেশন, এই যে যখনই আমরা সেটাকে নিয়ে অ্যানালাইজ করতে যাব, তখন আমাদের নতুন করে তৈরি হবে। এইখানে আর একটা জিনিস দেখতে পারেন আপনারা, মেটাকগনিশন বলি আমরা।
অর্থাৎ অ্যানালিস্ট হচ্ছে আমি শিখলাম কেমন করে। যখনই আপনি নিজেকে, বা আমাদের শাস্ত্রে আছে মনন বা রিফ্লেকশন, আমি যখন রিফ্লেক্ট করব অন মাই ওয়ে অফ লার্নিং, দ্যাট উইল চেঞ্জ মাই কোয়ালিটি অফ লার্নিং। অর্থাৎ ধরুন আজকে যেমন আমাদের চলতি বাংলায় আমি দেখেছি, এখানে এলেও সবাই বলে আমার বাচ্চাটা পড়ে না। আমি কতক্ষণ পড়ে? স্যার 5 মিনিটের বেশি। আমি বলি 5 মিনিট তো যথেষ্ট। কে বলেছে 2 ঘন্টা পড়তে হবে? প্রশ্ন হচ্ছে concentrated 5 minutes is a massive force. এখন যখনই আমরা মেটাকগনিশনে যাব, অর্থাৎ যখনই আমরা আমাদের লার্নিংটাকে ভেরিফাই করব, অ্যানালাইজ করে ভেরিফাই করব যে আমরা কেমন করে শিখলাম, তখনই আমরা বলে আরে এইটা করলে তো আরো তাড়াতাড়ি শিখতে পারতাম। যেমন আমি বললাম যে প্রফেসর উনি হয়তো চট করে বলবেন আচ্ছা স্যার এর সিনোনিম এইগুলো, আমি জানি না, কিন্তু আমি জানি কোথায় যেতে হবে। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে সিনোনিম বা অ্যান্টোনিম বের করে নিলাম। অনেক সময় দেখবেন আমার লিখতে গিয়ে একটা কথা মনে আসছে, আমরা চাইছি তার উল্টোটা, কিছুতেই মনে আসছে না এর এক্সপ্রেশনটা কি হওয়া উচিত, চলে যাব ওখানে। যাই হোক, যখনই আমরা অ্যানালিসিস করব, অ্যানালিসিস করলেই তারপর হবে ভেরিফিকেশন শুরু হবে। এই ভেরিফিকেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টেকনিক, যেখানে আমি বলছিলাম মেটাকগনিটিভ নলেজ, মেটাকগনিশন। একজন লিখলেন মিসেস মিত্রা, মেটাকগনিশনটা এটা এতে পাবেন। অ্যান্ডারসন এন্ড ক্র্যাফল যখন রিভাইজ করলেন, ওরা মেটাকগনিশনটা এনেছেন ওদের ম্যাট্রিক্সের মধ্যে। অবশ্য আমার এখানেও মতের তফাৎ আছে, ওরা মেটাকগনিশন এনেছে অন দ্য এরিয়া অফ কন্টেন্ট, অর্থাৎ ফ্যাক্ট, কনসেপ্ট, প্রসিজার, মেটাকগনিশন। আমার কথা হচ্ছে মেটাকগনিশন ইজ এ কগনিশন, সুতরাং ইট শুড গো টু দ্য কগনিটিভ ডোমেন। যাই হোক, এবারে প্রশ্ন হচ্ছে যখনই আমরা ভেরিফাই করছি, এর পরের স্টেজটা একটা হচ্ছে আমরা বলি জেনারেলাইজেশন, যেটা আমার ট্যাক্সোনমিতে আছে। অর্থাৎ আমরা যখন অনেকগুলো ফ্যাক্ট দেখি, যেমন দেখবেন চলতি কথা অনেকে বলে ও এরা সব থিওরি বলে। I mean, what is the relation between theory and practice? থিওরি আর কিছুই নয়, নিউটনের লজ অফ মোশন বা লজ অফ গ্র্যাভিটেশন। যদি 100টা আপেল ওই নিউটনের মাথায় পড়তো, সবগুলো যদি নিউটনের মাথায় পড়তো, একটাও আপেল উপর দিকে না চলে যেত, সেখান থেকে থিওরি। পড়াটা প্র্যাকটিস। মাল্টিপল পড়া যখন একই রকমের হয়, সেখান থেকে আমরা ডিরাইভ করি হোয়াট ইজ দ্য থিওরি। So theory is nothing but extracting out of multiple practices. যার জন্য থিওরির সঙ্গে প্র্যাকটিসে অ্যাকচুয়ালি কোনো কোয়ারেল নেই। আবার থিওরি থেকে আমরা প্র্যাকটিস তৈরি করি। যাই হোক, এখান থেকে আমরা আসছি একটা জায়গায়। ও মাই গড, am I audible? Yes sir. Yes sir, yes sir. আচ্ছা, এখানে আসলে কারেন্ট চলে গেছে বলে আমায় দেখতে পাবেন না, অন্ধকার এখন। না ঠিক আছে স্যার, দেখো। আচ্ছা ঠিক আছে, ওকে। যখনই আমরা ভেরিফাই করছি, এর ভেরিফাই করার পরে একটা স্তর আসবে সিনথেসাইজিং, মানে অনেকগুলো জিনিস নিয়ে। যেমন ধরুন আমি প্রফেসর এর জায়গায় যাচ্ছি ইংলিশ লিটারেচারে। এরা যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছেন, সে লেগুই কাজামিয়া হোক বা ক্রম্পটন রিকেট হোক বা ওয়াইট হোক, এরা কিন্তু সবাই একটা কথা বলছে না। এরা বিভিন্ন জায়গা থেকে তত্ত্ব এনে একটা রোমান্টিক পিরিয়ডকে ইন্টারপ্রেট করছেন বা ভিক্টোরিয়ান পিরিয়ডকে ইন্টারপ্রেট করছেন। এই জিনিসটা হচ্ছে সিনথেসিস। এই সিনথেসিসটা যেটা অরিজিনালি ব্লুমস ট্যাক্সোনমিতে ছিল, কিন্তু পরে ওটাকে ওরা না করে ওটা অন্য জায়গায় নিয়ে গেছেন। আমি এখানে একটা জিনিস নিয়েছি জেনারেলাইজেশন, অর্থাৎ আমরা জেনারেলাইজ করতে পারি কিনা। আমার একটা নিজস্ব কাজ আছে, 2005 এর একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডকুমেন্ট আছে, ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন, ইটস পলিসি ডকুমেন্ট। ওই কমিটির আমি চেয়ারম্যান ছিলাম। তার কারণ হচ্ছে 2001 সালে আমি ট্রেন্ড অফ গ্রোথ অফ প্রাইমারি এডুকেশন দেখে প্রেডিক্ট করেছিলাম যে 2010-এর সেকেন্ডারি এডুকেশন ডিমান্ড কি হবে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে বলেছিল ওটা প্রেজেন্ট করতে। আমি প্রেজেন্ট করে দেখিয়েছিলাম ভারতবর্ষের সেকেন্ডারি এডুকেশনের এই ক্যাপাসিটি নেই যাতে এত বাচ্চাকে এরা অ্যাডমিশন দিতে পারবে, পড়াতে পারবে। তখনই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সচেতন হয়ে গিয়ে একটা কমিটি বানান, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ডের। আমাকে ডাকেন, যেহেতু আমার পেপারের ভিত্তিতে আমাকে ওরা চেয়ারম্যান করেন। অর্থাৎ ধরুন আমি এই যে প্রাইমারি স্কুলের ডেটা দেখে আমি 10 বছর পরের
সেকেন্ডারি এডুকেশনকে প্রেডিক্ট করলাম, এটা হচ্ছে জেনারেলাইজেশন। এটা একটা হায়ার অর্ডার থিঙ্কিং। এর পরের যেটা স্তর সেটা হচ্ছে ক্রিয়েশন, ক্রিয়েটিভ থিঙ্কিং, যেটা আগেই বলছিলাম যে নলেজ ক্রিয়েটার্স আর দ্য পিপল হুম উই সেলিব্রেট। সেই ক্রিয়েশনটা, এই যত পেটেন্ট দেখেন, এই যে নোবেল প্রাইজ দেখেন, সায়েন্টিফিক ইনভেনশন, এগুলো সব ক্রিয়েশন। এই ক্রিয়েশনটার মূলে আছে এবিলিটি টু থিঙ্ক, নট কোয়ান্টাম অফ নলেজ। দ্যাটস নট কারেক্ট। যখনই একটা জিনিস নিয়ে চিন্তা করবেন তখনই দেখবেন সেখান থেকে একটার পর একটা, আমরা বলি এটাকে ল্যাটারাল থিঙ্কিং। সেই ল্যাটারাল থিঙ্কিং এ আমরা একটা জিনিস থেকে আরেকটা জিনিসে, মানে এটা একটা কি বলবো, স্পাইরাল ওয়েতে আগে বাড়তে থাকে। আগে বাড়তে বাড়তে দেখবেন যেখানে শেষ করছেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে পারে। অর্থাৎ আজকে আমাদের কোয়ালিটি অফ লার্নিংটা সেইখানে যেখানে আমরা উইল বি এবল টু বি ক্রিয়েটিভ থিঙ্কার। ক্রিয়েটিভ থিঙ্কার মানে শুধু রবীন্দ্রনাথ হতে হবে না। ক্রিয়েটিভ থিঙ্কিং ক্যান বি অ্যাট এ স্মলার লেভেল। ক্রিয়েশন এরাও এনেছে অ্যান্ডারসন ক্র্যাথল, কিন্তু আমার সঙ্গে একটা তফাৎ হচ্ছে, আমার একটা নিজস্ব ট্যাক্সনমি আছে অন ক্রিয়েটিভিটি ইটসেলফ। অর্থাৎ আমরা যখন বলছি যে ল্যাটারাল থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, দুটোই ক্রিয়েটিভ থিঙ্কিং। হিউরিস্টিক থিঙ্কিং ইজ অলসো ক্রিয়েটিভ থিঙ্কিং। ভার্টিক্যাল থিঙ্কিং ইজ অলসো ক্রিয়েটিভ থিঙ্কিং। ইনটুইটিভ থিঙ্কিং ইজ অ্যানাদার। অর্থাৎ ক্রিয়েটিভ থিঙ্কিং কোনো একটা লেয়ার নয়। আমার নিজের থিওরি হচ্ছে ইটস এ 5 লেয়ার প্রসেস। লোয়েস্ট লেভেল হচ্ছে ল্যাটারাল থিঙ্কিং, তারপর হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। হিউরিস্টিক থিঙ্কিং আপনারা হয়তো জানেন যে হঠাৎ মাথায় ফ্ল্যাশ করে গেল, নাথিং ইজ হঠাৎ। ওটা আপনার ব্রেন নিউরন তখন কাজ করে যাচ্ছে, ব্রেন কাজ করে যাচ্ছিল, ও যখন উত্তরটা পেয়ে গেল আপনাকে জানিয়ে দিল, কনসাস করে জানিয়ে দিল। আপনি যদি ঘুমিয়ে থাকেন, ঘুমের পরেও বলে দেবে। এটা হিউরিস্টিক থিঙ্কিং। অর্থাৎ যেমন ধরুন যে কি বলে, এ খুঁজে বের করা। এখন এই জিনিসগুলোকে প্র্যাকটিসের সাপেক্ষ এখনো পর্যন্ত পৃথিবীতে আমাদের রিসার্চে আমরা বলতে পারছি না যে ইনটুইটিভ থিঙ্কিং এর সায়েন্সটা কি। মানে আপনি যদি এ পড়েন, পরমহংস যোগানন্দজির লেখা আছে ওর উপরে। সমস্যা হচ্ছে উনি যখন অন্নময় কোষ থেকে মনোময় কোষ থেকে যখন এতে চলে আনন্দময় কোষে যাচ্ছেন, অর্থাৎ পঞ্চকোষ থিওরি দিয়ে উনি বোঝাতে চাইছেন ইনটুইটিভ থিঙ্কিং। ওর বক্তব্য প্রত্যেকটা শিশু ইনটুইটিভ থিঙ্কিং এর ক্যাপাসিটি নিয়ে জন্মায়, কিন্তু আমাদের পরিবার পরিজন এবং আমাদের যে বিদ্যালয় শিক্ষা বা আমাদের যে, এরা কি করে ওই ইনটুইটিভ থিঙ্কিংটাকে আস্তে আস্তে সরিয়ে দেয়। যেমন ধরুন আপনারা দেখেই থাকবেন, অনেকেই বলে ও খুব প্র্যাকটিক্যাল নয়, বাচ্চাদের সম্বন্ধে বলে। প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যাল যারা, তারা কোনো জীবনে বড় হয় না। বড় হয় যারা প্র্যাকটিক্যাল নয়। কারণ প্র্যাকটিক্যাল নয় মানে কি, তারা ডাইভার্জেন্টলি ভাবতে পারে। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। আমাদের ওই গ্রামের প্রাইমারি স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, তো ছোট বাচ্চা, নার্সারি বাচ্চা, 2 বছর, আড়াই বছর, 3 বছর বাচ্চা, তাদের 50 মিটারের রেস হবে। তো অ্যাজ ইউজুয়াল 1 2 3 বন্দুক মারা হলো, সবাই হাঁটছে। তো আমাদের ওই পাশে আমরা একটা সুন্দর মন্দির বানিয়েছি। একটি ছেলে খুব আরাম করে সেই মন্দিরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। তার টিচার ছুটে এলো, তাকে বলল, বিহান তুমি ছোট, ওরা ছুটছে। বিহান বললো, ওরা ছুটছে কেন? বলছে এটা তো রেস হচ্ছে। তো রেস কেন হচ্ছে? এখন ধরুন এই যে জিনিসগুলো, এই প্রশ্নগুলো ইনোসেন্ট, সে কিন্তু মন্দিরের দিকে তাকিয়ে কিন্তু এই প্রশ্নগুলো করে যাচ্ছে, ছুটছে না। তখন আর কি হবে? টিচার তার হাত ধরে ধরে 50 মিটার বাইরে নিয়ে গেল। যখন প্রাইজ দেওয়া হচ্ছে, সে বলছে ওদের কি দিচ্ছে? বলছে প্রাইজ দিচ্ছে। কেন দিচ্ছে? বলছে ছুটেছিল। বললো আমিও তো শেষ করলাম। ও চলে গেল। বললো ম্যাডাম আমাকে প্রাইজ দাও। বললে কেন দেবো তোমাকে, তুমি তো ছোট নি। বললে হ্যাঁ আমি তো শেষ করেছিলাম, আমার সঙ্গে দিদিমণিও ছুটেছিল। এখন এই যে লজিকটা, এটাকে আমরা বলি চাইল্ড লজিক, চাইল্ড জাস্টিস। আর প্রশ্ন হচ্ছে এই যে চাইল্ড লজিককে কি আমরা ডেভেলপ করতে জানবো? আমরা তাকে শেখাবো না এটা করতে হয় না, তোমাকে ছুটতে হবে। সে ছোটার বদলে মন্দিরের সুন্দর, মানে মন্দিরটা খুব সুন্দর স্কাল্পচার আছে আমাদের, ও সেই স্কাল্পচার গুলো দেখছিল। এখন
প্রশ্ন হচ্ছে সেইখানে যে আমরা এই যে ইনটুইটিভ থিঙ্কিং নিয়ে যে বাচ্চা জন্মাচ্ছে, ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে বাচ্চা জন্মাচ্ছে, তারা দেখবেন সবকিছু অন্যরকম ভাবে করে, কিন্তু মায়েরা বাবারা প্রথম তারা বলে এইরকম করতে নেই, অর্থাৎ তাদেরকে তারা কনফর্মিস্ট বানায়। ডাইভার্জেন্ট থিঙ্কিং আর কনভার্জেন্ট থিঙ্কিং, তাদেরকে চিন্তাটাকে কেমন করে কনভার্জেন্ট করা যায় তার উপরে বাবা মায়ের খুব একটা প্রচেষ্টা থাকে, সেটা আরো পরে টিচাররা করেন। আমার মনে আছে আমাদের স্কুলে আমার মেজদা একদিন পাইথাগোরাস থিওরেম সলভ করে দিয়েছিল, এক থাপ্পড় পেয়েছিল। ব্যাপারটা কি বললে, আমি 25 বছর পড়াচ্ছি, কেউ পাইথাগোরাস থিওরেম সলভ করতে পারে, তুই কি সলভ করলি? মেজদা বলল যেটা সেটা হচ্ছে উল্টো দিক থেকে সলভ করেছে সে, যাকে আজকের দিন আমরা বলি রিভার্স ইঞ্জিনিয়ারিং। এবারে ধরুন ইঞ্জিনিয়ারদের রিভার্স ইঞ্জিনিয়ারিং শেখানো হয়, একটা স্কুলের ছেলে যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাকে থাপ্পড় মারা হয়, সে তাহলে জীবনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে না, তাই না? যাই হোক, এই প্রসঙ্গে আমি বলি যে আমি বলছিলাম যে আমাদের লার্নিংটার কোয়ালিটিটা কি করে ডিসাইড হয়। লার্নিং কোয়ালিটি আমি বললাম যে এটা একটা ল্যাডার, আমার কাছে ছবি আছে, দেখাতে পারবো না, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 10টা সিঁড়ির একটা ল্যাডার। তার প্রথম ল্যান্ডিং স্পেস হচ্ছে অ্যাটেনমেন্ট, নলেজ অ্যাটেনমেন্ট, যেখানে অধিকাংশ লার্নার থেমে যায়। যেমন ধরুন আপনারা আছেন যারা, আপনারা ব্লুমস ট্যাক্সনমি পড়ে ওখানে থেমে গেছেন, কোনোদিন প্রশ্ন করেননি ব্লুমস ট্যাক্সনমি ঠিক না ভুল, বা উত্তর দিতে হবে না, দিতে চাইলে দিতে পারেন যে ব্লুমস ট্যাক্সনমিটা কার লেখা। যে ক্যাথল অ্যান্ড অ্যান্ডারসন 2001-এর রিভাইজ ট্যাক্সনমিতে ছিল, এরা হঠাৎ রিভাইজ করলো কেন? ইজ দেয়ার এনি কন্টিনিউইটি উইথ ব্লুমস ট্যাক্সনমি? ব্লুমস রিভাইজ ট্যাক্সনমিতে একটা ম্যাট্রিক্স স্ট্রাকচার পাওয়া যায়, যেটা ব্লুমস ট্যাক্সনমিতে ছিল না। এই ম্যাট্রিক্স স্ট্রাকচার তারা কোত্থেকে পেল? এগুলো যদি আপনারা না ভেবে থাকেন তাহলে আপনার নলেজ অ্যাটেনমেন্ট লেভেলে আছেন। আর যখনই এগুলোকে আপনারা বিশ্লেষণ করতে শুরু করবেন, অর্থাৎ ওটা ইউটিলাইজ করা, অ্যানালাইজ করা, ভেরিফাই করা, সিনথেসাইজ করা, তখনই কিন্তু আপনারা হায়ার লেভেলে যাচ্ছেন। আর আমাদের রিসার্চ খুব সিরিয়াস রিসার্চ, ডেভিড হান্টের কনসেপচুয়াল কমপ্লেক্সিটি বলা হয়। ধরুন আজকে একটা কলেজের যিনি প্রিন্সিপাল বা আমরা যখন কোনো একটা ইনস্টিটিউট চালাচ্ছি, তখন আমরা আমাদের স্কলারলি এরিয়া ছাড়াও, মানে আমাদের পড়াশোনা, আমাদের ইনস্টিটিউটে একটা খুব ভালো ট্র্যাডিশন ছিল, আমরা প্রত্যেক ডাইরেক্টর পড়াতাম। জয়েন্ট ডাইরেক্টর মানে ভাইস চ্যান্সেলর, ডাইরেক্টর, ভাইস চ্যান্সেলর, আমরা প্রত্যেকে রেগুলার ক্লাস পড়াতাম। একটা দিকে এটা আমাদের চয়েস, আর একটা দিকে কম্পালশন। যদি যখন কলেজে প্রিন্সিপাল আমাদের কাছে কোর্স করতে আসছেন, তিনি যে প্রশ্নগুলো করবেন সেগুলো থিওরিটিক্যাল প্রশ্ন নয়, তিনি তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করবেন। যার ফলে কি হবে, অভিজ্ঞতা না থাকলে ওদের উত্তর দেওয়া যায় না। যার জন্য আমাদের ইনস্টিটিউটে খুব মানে উল্টো পিরামিড, ম্যাক্সিমাম ওয়ার্কলোড হচ্ছে প্রফেসরদের, তার থেকে কম হচ্ছে রিডারদের, মানে অ্যাসোসিয়েট প্রফেসর। এক কথায় বলতে পারেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের কোনো ওয়ার্কলোড নেই, তার রিসার্চ করে আমাদের ক্লাসে এসে বসে থাকে। অর্থাৎ এই যে ডিফারেন্সটা, যে আমরা কেমন করে এটা অ্যাপ্লাই করবো, কেমন করে অ্যানালাইজ করবো, কেমন করে সিনথেসাইজ করবো, কেমন করে নতুন তত্ত্ব তৈরি করব, এই যে নতুন তত্ত্ব তৈরি করা, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে ক্রিয়েটিভ লার্নিং। ওয়েল, আইল স্টপ হিয়ার, ইট ইজ এক্স্যাক্টলি 4:01। আমি বলেছিলাম 3টে থেকে 4টে থাকবো, বাট আই ক্যান স্পেন্ড 15 more minutes. যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে, ইউ ডোন্ট নিড টু এগ্রি উইথ মি। I'll stop here and hand over to you, whosoever is conducting. Okay, sir. Okay. Thank you, sir. কারোর যদি কোনো রকম আজকের এই প্রসঙ্গ নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকে, বা আজকের প্রসঙ্গ ছাড়াও যদি অন্য রকমের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা মানে দ্বিধাহীন ভাবেই তা করতে পারেন। স্যার আমাদের সাথে রয়েছেন এখন আপাতত, উনি ওনার ব্যস্ততম শিডিউলের মধ্যে দিয়েও আমাদের সাথে যুক্ত হয়েছেন, এর জন্য আমরা অত্যন্ত আপ্লুত এবং ওনাকে অসংখ্য কৃতজ্ঞতাও জানাই।
তো আমাদের সেই প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব। সরাসরি স্যারকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। হুম, আমাদের প্রিন্সিপাল মশাই অলরেডি মাইক আনমিউটেড আছে, সো হি ক্যান স্টার্ট। আপনার নাম কি? সরি স্যার, আমার নাম দেবপম রাহা। দেবপম, গুড। স্যার বলুন। এই বিষয়ে আমার খুব একটা প্রশ্ন নেই, মানে এটা আমার একটু বুঝতে হবে, তারপরে প্রশ্ন তৈরি হবে। আমি স্যার একটু জানতে চাইছিলাম যে এই নিউ একাডেমিক পলিসি সম্পর্কে, এডুকেশন পলিসি অফ এডুকেশন সম্পর্কে আপনার কি বক্তব্য? ওটা তো 66 পাতার একটা বই না? হ্যাঁ হ্যাঁ, এই সেদিনই তো পুরুলিয়ার একটা সেমিনারে বলেছি আমি। এক কথায় কোনো বক্তব্য তো বলা যায় না, কারণ ওটা 66 পাতার বই এবং ওটা বাংলাতেও পাওয়া যায়। সেদিন আমি বললাম, সমীর বললো আমার হাতে আসেনি। আমি আজকাল কিছুই হাতে আসে না, সবকে খুঁজে বের করতে হয়। ওটা ইন্টারনেটে বাংলায় পেয়ে যাবেন। হায়ার এডুকেশনের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি লার্নিং ইটস অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট। কারণ আমাদের যে গোটা লার্নিংটা, ওটা হয় ডিসিপ্লিনারি লার্নিং, মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি লার্নিং, এপিস্টেমিক লার্নিং, আর প্র্যাকটিসেবল লার্নিং। প্রশ্নটা হচ্ছে যে আজকে আমাদের যে লার্নিংটা ইটস এক্সট্রিমলি থিওরিটিক্যাল। যেমন ধরুন, আজকে ব্রহ্মপুত্রে প্রত্যেক বছর ফ্লাড আসে এবং প্রত্যেক বছরের পর বছর সর্বনাশ হয়। আমরা কিন্তু সলভ করতে পারিনি। এবারে ফ্লাড ব্যাপারটা যদি দেখেন, ফ্লাডের ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে, জিওলজি আছে, সোশিওলজি আছে। ফলে আজকে যদি ফ্লাডকে কিছু করতে হয় তখন আমাদেরকে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি লার্নিং এ যেতে হবে, যেটাকে ফিনল্যান্ডের খুব সুন্দর কনসেপ্ট আছে, ওরা বলে ফেনোমেনা বেসড লার্নিং। টেকে ফেনোমেনা, যেমন ধরুন আপনি কলেজের অধ্যক্ষ, বুঝতেই পারছেন একটা কলেজের অধ্যক্ষ হওয়া মানে আপনার মোট 7টা ম্যানেজমেন্ট সেগমেন্ট আছে। একাডেমিক ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, স্টুডেন্ট সার্ভিসেস ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট এবং আপনার লিডারশিপ অ্যান্ড সেলফ ম্যানেজমেন্ট। এরপরে আছে আপনার ইংলিশ লিটারেচার, সেটা তো ছেড়ে যাবে না কোনোদিন। সুতরাং এই যে 8টা জিনিসকে ম্যানেজ করছেন, কলেজ ইজ এ ফেনোমেনা, সেইটাকে আমরা কেমন করে ম্যানেজ করব। ফলে ওখানে ওইটা একটা খুব বড় কথা। আর তারপরে যেটা টেকনোলজি ইউটিলাইজেশন ইত্যাদি ইত্যাদি গুলো, এগুলোর দরকার আছে, কারণ আজকে আমাদের ইয়াঙ্গার জেনারেশন ইজ মাচ স্মার্টার অন টেকনোলজি। কারণ এই যে ডিজিটাল ডিভাইড বলা হয়, এটার সম্বন্ধে আমার নিজস্ব লেখা হচ্ছে ডিফারেন্ট। 3টে লেভেল হয় বা 3টে কম্পোনেন্ট হয় ডিজিটাল ডিভাইড। একটা হচ্ছে স্কিল, অ্যাটিটিউড, আর একটা হচ্ছে আপনার অ্যাক্সেস টু ডিভাইস। এবারে এই যারা ছোটরা বসে আছে আমাদের এই গ্রুপের মধ্যে, 80 জনের মধ্যে, এদের অ্যাটিটিউডালি কোনো প্রবলেম নেই টেকনোলজি নিয়ে, এদের কাছে স্কিলও বেশি আছে, হয়তো এদের কাছে ডিভাইসটা নেই। এবারে আমরা যেমন বলি যে পিনে কা বাহানা চাইয়ে, যাদের মদ খাওয়ার অভ্যেস আছে তারা খুঁজে বের করে ফেলবে কোথায় মদ পাওয়া যায়। সুতরাং এদের নেশার চোটে এরা বের করে ফেলবে কোথায় গেলে টেকনোলজি পাওয়া যাবে। আর আমরা যারা সেদিনই কলকাতা মানে এখানকার বিখ্যাত ভাইস চ্যান্সেলররা, তারা ওই ডিজিটাল ডিভাইস বলে যাচ্ছেন। আমি যখন বললাম কে বললো এইসব কথা, প্রথম কথা হচ্ছে আমাদের যারা আজকে এডুকেশন লিডার, তাদের সমস্যা হচ্ছে তাদের ডিজিটাল ডিভাইড অ্যাটিটিউডনালি উইক, তারা স্কিল ওয়াইজ উইক, তারা শুধু তাদেরকে ডিভাইসটা বেশি হয় যেহেতু তারা রোজগার করেন। এখন এই জিনিসটা এখন ট্রান্সফর্ম করবো কেমন করে, যে আজকে আমাদের যেগুলো, সুতরাং এই দুটো ইম্পর্টেন্ট ডোমেন অফ তারপরে আছে রেগুলেটরি অথরিটি, যেটার সম্বন্ধে আমার ডিফারেন্স অফ ভিউ আছে। কারণ আপনি একদিকে বলবেন অটোনমাস ইনস্টিটিউশন, আর একদিকে বলবেন রেগুলেটর, ইজ এ কন্ট্রাডিকশন। মানে আমরা বাংলায় বলি সোনার পাথর বাটি, হয় সোনার বাটি হয় নাহলে পাথর বাটি হয়। এখন এত রকমের রেগুলেশনের দরকার কি আছে? একটা ভাইস চ্যান্সেলর, আমাদের 900 ভাইস চ্যান্সেলর রাফলি, একটা ইউজিসি চেয়ারম্যান যে সারাদিন সবাইকে বলে বেড়ায়, সেও তো আর একটা ভাইস চ্যান্সেলর মাত্র। যেহেতু আমরা মানে এই সব কাজ করেছি, ইউজিসি ভাইস চ্যান্সেলর মানে সে বড় পণ্ডিত নয়, তার পলিটিক্যাল কানেকশনটা ভালো। কিন্তু পলিটিক্যাল কানেকশন দিলে তো পণ্ডিত হবে না। সুতরাং প্রশ্ন হচ্ছে যে আমাদের এই রেগুলেশনের দরকার আছে কিনা।
যদি আজকে ফান্ডকে ব্লক গ্রান্ট বলি আমরা, ব্লক গ্রান্ট দিয়ে দেওয়া হয়, আপনার কলেজকে যদি বাজেটের গ্রান্ট দিয়ে একটা ব্লক গ্রান্ট, যে ঠিক আছে এই নাও তোমার 10 কোটি টাকার বাজেট, এবার ইউ ডিসাইড, বাট দেয়ার উইল বি অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং। এমন কে প্রিন্সিপাল আছে, এমন কে ভাইস চ্যান্সেলর যেটা সামলাতে পারবে না? আপনি যদি রেগুলেটরি অথরিটি রাখেন তাহলেও 5% করাপ্ট হবে, আর না রাখলেও 5% করাপ্ট হবে। আর 60 to 70% হবে যারা ভয়তে কিছুই করবে না, তারা টাকা খরচও করবে না, করাপশনও করবে না, টাকা খরচও করবে না। এবং আমাদের রিসার্চে দেখা যাচ্ছে না যে রেগুলেটরি অথরিটির ফলে কোনো করাপশন বা মিসইউজের কোনো ডিফারেন্স হয়েছে বলে। এআইসিটি বলুন, এনসিটি বলুন, সবাই ওই জিনিস। এনিওয়ে, আর কি অনেকগুলো আছে, মানে চ্যাট বক্সে অনেকগুলো আছে, আমি যে চ্যাট বক্স খুলতে পারছি না, ইউ ক্যান টেল মি। স্যার, কল্যাণী মিত্রা ম্যাডাম একটা কোশ্চেন করেছেন যে ক্রিয়েটিভ থিঙ্কিং এন্ড ইনোভেটিভ থিঙ্কিং আর দ্য সেম। ওয়েল, এটা হচ্ছে মোর অর লেস এ গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। ক্রিয়েটিভ থিঙ্কিং, ইনোভেটিভ থিঙ্কিং, অবভিয়াসলি ইনোভেশন ইজ ক্রিয়েশন। প্রশ্ন হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্স। যখনই আমরা ক্রিয়েটিভ থিঙ্কিং, আমি আগেই বললাম যে ডাইভার্জেন্ট থিঙ্কিংও ক্রিয়েটিভ থিঙ্কিং, ইনটুইটিভ থিঙ্কিংও ক্রিয়েটিভ থিঙ্কিং, বাট দুটো একই লেভেলে নয়। ঠিক তেমনই ইনোভেশন কুড বি এ ম্যাসিভলি ডিফারেন্ট ইনোভেশন অথবা ইনক্রিমেন্টাল ইনোভেশন। এনি আদার? নমস্কার স্যার, আমি ত্রিপুরা থেকে বলছিলাম। দীপঙ্কর স্যার, হ্যাঁ, আমার নাম দীপঙ্কর বিশ্বাস। আমি ত্রিপুরাতে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপনা করি স্যার। আচ্ছা, শিক্ষা বিজ্ঞানের অধ্যাপক সেখানকার। স্যার, আমি যে জিনিসটা দেখতে পেয়েছি এই সাবজেক্টটা পড়ানোর সময় বা পড়াতে গিয়ে, ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করতে গিয়ে, সেখান থেকে আমার এই প্রশ্নটা এসছে। সেটা হলো স্যার, আজ মানে এখন যে ছেলেমেয়েরা আমরা কলেজে পাচ্ছি, তাদের মধ্যে এই আমাদের সময় যেটা ছিল, আমরা অনেক বইপত্র ঘেটে আমরা একটা আমাদের পড়াটা প্রস্তুত করতাম। এখনকার ছেলেমেয়েরা মানে আমাদের কাছে এসে সরাসরিভাবে চাইছে যে আমরা ওদের কাছে একটা নোট তৈরি করে দিয়ে দিই। আপনি ক্লাসে পড়ান বা না পড়ান, ওরা ওই দিকটা চাইছে না। হ্যাঁ, তো ক্রিয়েটিভিটিটা সেই জায়গায় স্যার, ক্রিয়েটিভিটিটা ওদের মধ্যে স্যার কি করে তাহলে ডেভেলপ করবে স্যার? এই ধরনের এই অ্যাটিটিউডটাই যদি থাকে স্যার। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে এতে আমাদের রোল কতটা, টিচারদের রোল কতটা? যে ওরা পড়ে না, ওরা শিখতে চাইছে না, এতে আমাদের রোল কতটা? যদি জিজ্ঞেস করা যায় যে গত 1 বছরে আমরা কি শিখেছি নতুন, বলতে পারবো? কোনো ইমপ্রেসিভ লিস্ট তৈরি করতে পারবো কি? প্রশ্ন হচ্ছে, টিচারদের কাজ আজকে আর পড়ানো নয়, টিচারদের কাজ হচ্ছে টু মোটিভেট। আমরা যদি কাউকে মোটিভেট করতে পারি, আপনি যাকে মোটিভেট করতে পারবেন, আপনি যাতে মোটিভেট করবেন সেটা করতে পারবেন। আমাদের প্রশ্নটা হচ্ছে আজকে আমরা মোটিভেটিং টিচার আমরা কি আমরা নই? এখন এইখানে একটা প্রশ্ন, আমরা অনেকেই করি যে আমাদের ছাত্ররা আজকাল এই রকম। আমার সেখানেই প্রশ্ন যে আমাদের কি রোল? যেমন আজকে সকালে আমার সঙ্গে একটা গ্রুপ বসছিল, তারা ওই একই কথা বলে, ছাত্ররা পড়ে না। আমি বললাম ভালো কথা, ছাত্ররা পড়ে না, আমিও মেনে নিচ্ছি। তোমরা গত সপ্তাহে ক ঘন্টা পড়েছো? বলে স্যার আপনারা পড়ার সময় পাই না। তোমরা পড়ার সময় পাও না, তাহলে বুঝছে কি ছাত্ররা পায়? আর তোমরা যদি না পড়ো তাহলে তোমরা ওদেরকে কেন বলবে পড়তে? তার মানে একটা হিপোক্রেসি। প্রশ্ন হচ্ছে, যদি নোট দিয়ে তাদের সহজে পাস করতে পারে তাহলে তাদের নোট চাওয়াটা স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে যে আমরা ওদেরকে ইন্সপায়ার করব কি করে, পড়ার নেশাটা ধরাবো কি করে? যদি ধরাতে হয় তাহলে আপনার সেই নেশা থাকতে হবে। মানে ওরা আমাদের মতো আচরণ করবে এটা তো হতেই পারে না, ওরা তো ওদের মতোই আচরণ করবে। ধরুন আজকে যেমন আপনারা বলছেন, আমরা যারা আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর পড়াশোনা করেছি, আমাদের পড়াশোনা আরো আলাদা। এখন আমি যেমন করে শিখেছিলাম সেইরকম করে আমি চাই যে আমার থেকে যারা 30 বছরের ছোট, সেইরকম করে যদি যারা আমার থেকে 50 বছর ছোট,
এই এক্সপেকটেশনটা কিন্তু আমার মনে হয় না রিজনেবল বলে। ওরা যদি মনে করে নোট দিলে সহজে হয়ে যাবে, তার মানে এক্সামিনেশন যারা নিচ্ছেন দে ডোন্ট নো হাউ টু টেক দ্য এক্সামিনেশন। যেমন এই দেখলেন এই এরপরে সবাই পরীক্ষা কি হবে পরীক্ষা কি হবে, আননেসেসারি। ভারতবর্ষে এনসিআরটি একটা একাডেমিক অ্যাচিভমেন্ট সার্ভে করে 8th আর 9th লেভেলে। ওদের বললেই হতো যে তোমরা 12th লেভেলে করে দাও, পরীক্ষা হয়ে যেত। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনিটর্ড এক্সামিনেশনে কপি করার কোনো সুযোগ নেই। হতে পারতো, আমরা করিনি। যদি আপনি ক্যাপস্টন প্রজেক্ট দেন, যদি রিফ্লেক্টিভ এসে লিখতে দেন, তখন কপি করার সুযোগ নেই। আর আমরা যদি পুরনো ধারায় বসে থাকি এবং এক্সপেক্ট করি স্টুডেন্টরা করবে, আমার ভাষায় হচ্ছে দিস ইজ নট ফেয়ার। আমি জানি ইট ওন্ট স্যাটিসফাই ইউ, কারণ আমি স্টুডেন্টদের কখনো, স্টুডেন্ট তাই করবে যেটা আমি তাই দিয়ে করাবো, whether I am competent in getting it done. আমি যখন কোনো ওয়ার্কশপ করতে যাই আমি বলেই দিই কোনো অ্যাটেন্ডেন্স নেবে না। যদি ওরা চলে যায় তার মানে ইট ইজ নট ইন্টারেস্টিং, আর যদি ওরা না যায় তার মানে দে আর ফাইন্ডিং ইন্টারেস্টিং। ওকে, আরেকজন এ করেছেন অমরনাথ, এরকম কিছু নাম হবে, এখানে তো অর্ধেক পর্যন্ত পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার অমর, নমস্কার স্যার। নমস্কার স্যার আমি অমরনাথ দাস, পুরুলিয়ারই আশা কলেজে আমি শিক্ষা বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করি। স্যার একটা কোয়েশ্চেন ছিল এই নলেজ অ্যাটেনমেন্টের ব্যাপারেই। সেটা হয়েছে মানে এটা আমরাও জানি সব জায়গায় এই অনলি লেকচারিং মেথডটা এখন মানে বহুলাংশে ক্রিটিসাইজড হয় একটা প্যাসিভ ওয়ে অফ লার্নিং এর একটা মেথড হিসাবে। তা স্যার আমরা এটা যদি মনে করি যে ধরুন এই যে ইনফরমেশন টেকনোলজির যুগে এই যে আমরা ইন্টারনেট ইউজ করি স্টুডেন্টরা, এই ইন্টারনেটেও জাস্ট তো কতগুলো ইনফরমেশনই অ্যাকোয়ার করে, যেমন আমরাও জাস্ট সামনে গিয়ে জাস্ট লেকচারিং দিচ্ছি, কিছু ইনফরমেশন দিচ্ছি, দ্যাটস মেক আ সারফেস নলেজ, মানে জাস্ট একটা কিছুদিনের জন্য একটা নন পার্মানেন্ট একটা লেয়ার হলো, কিছুদিন পরে সেই নলেজটা চলেও গেল। তাহলে স্যার এটা তো অ্যাটেনমেন্ট হলো না। অথচ আমরা ইনফরমেশন টেকনোলজিতে সবাইকে ইনসিস্ট করছি, সবাই ডিজিটাল টেকনোলজির দিকে দৌড়াচ্ছে। এবার স্যার আমি মানে অ্যাজ এ টিচার আর অ্যাজ এ ইন্টারনেট ব্রাউজার, দুটোর মধ্যে কি ডিফারেন্স? জাস্ট ইম্পার্টিং ইনফরমেশন। নো, এখানে আমি লেকচারিং, হ্যাঁ এখানে তফাৎটা হচ্ছে, যেমন আমি নিজে, আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি প্রচুর এডুকেশনাল ভিডিও বানিয়েছি, ঠিক আছে? যে জিনিসটা আমি মোটামুটি 4টে পিরিয়ডে পড়াতাম, তার ভিডিওটা আমার হচ্ছে মাত্র 10 মিনিটের। এবং বুঝতেই পারছেন ভিডিও ইজ মাচ মোর পাওয়ারফুল বিকজ এর মধ্যে অডিও ভিজুয়াল দুটোই আছে, তাই তো? এবারে আপনারা যেটা বলছেন ব্লুমস ট্যাক্সোনমি, অ্যাটেনমেন্ট ইত্যাদি, গোটা কথাটা হচ্ছে যে নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এই নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটা নেসেসারি কন্ডিশন ফর হায়ার অর্ডার থিঙ্কিং। মানে আমার ওই ল্যাডারের কথা বলছিলাম, যদি আমার বেসিক অ্যাটেনমেন্টটা হচ্ছে নেসেসারি, কিন্তু সমস্যা হচ্ছে এই যে থেমে যাওয়াটা নেসেসারি নয়। ইন্টারনেটের সুবিধাটা হচ্ছে, যেমন আমি বলছিলাম, ধরুন আপনারা পুরুলিয়াতে মনে করুন 30 জন একটা সাবজেক্ট পড়াচ্ছেন, তার মধ্যে নিশ্চয়ই 2 জন এক্সেলেন্ট হবেন। ইন্টারনেট কি করে, এই 2 জন এক্সেলেন্টকে সবার কাছে নিয়ে যেতে পারে। আই ক্যান রিড হোয়াট আই ওয়ান্ট। আমাদেরই একজন আছেন এখানে, তিনি প্রাইমারি স্কুল টিচার, উনি একটা সাইকোলজির MA কোর্স করছেন। উনি একটা জিনিস হঠাৎ বলেন, স্যার আমি ওই নেচার অ্যান্ড নার্চারটা কোর্সেরাতে করে নিলাম। আমি কোর্সেরাতে করলে পয়সা লাগবে তো? বলে না স্যার, আমার তো সার্টিফিকেট দরকার নেই। কেন কোর্সেরাতে গেল? যেহেতু কোর্সেরাতে ও আরো ভালো, কোর্সেরাতে ওই কোর্সটা আরো ভালো পেয়ে গেল। এখন ইন্টারনেটের সুবিধাটা হচ্ছে ইউ ক্যান চুজ। আপনার কলেজে যে পড়তে আসছে সে কিন্তু আর কোনো চয়েস নেই, তাকে অমরের কাছেই শুনতে হবে। ইন্টারনেটের সুবিধা হচ্ছে এখানে। তারপর ধরুন ইন্টারনেটে যখনই যাচ্ছেন, আমরা ছোট্ট এক্সপেরিমেন্ট মানে স্কুলে নিয়ে করি। আমি ওদের বললাম যে তোমরা 2টো ভিডিও দেখা, টিচারদের বললাম যে ওদের বলো 2টো ভিডিও দেখে আসতে, কিন্তু তোমরা 10টা দেখে নিও, 10টা দেখে বেছে নিও। ওরা যখন 2টো বললো, তারপরের দিন বাচ্চা এসে বললো, ম্যাডাম আমি তো 5টা দেখেছি। আমি বললাম আমি তো জানতাম, ওই জন্য তোমাদের বলছিলাম 10টা দেখে রাখ।
এই যে মাল্টিপল, যেমন যারা আপনাদের ভালো ছাত্রছাত্রী মনে থাকবে, আমরা কেউই একটা বই পড়িনি। আমরা যেমন আমি বলছি ইংলিশ লিটারেচারে অনেকগুলো স্ট্যান্ডার্ড হিস্ট্রি অফ লিটারেচার আছে। অ্যাভারেজ স্টুডেন্ট কি করে? নোট পড়বে। ভালো স্টুডেন্ট একটা অরিজিনাল লেগুই ক্যাজামিয়া পড়তে পারে, বা পড়তে পারে, ক্রম্পটন ডিকেট পড়তে পারে, যাই হোক একটা কিছু পড়বে। যারা ভালো ছাত্র তারা কিন্তু একটা পড়বে না, তারা 3টে 4টে 5টা হিস্ট্রি অফ লিটারেচার পড়বে। ঠিক তেমনই ইন্টারনেটের সুবিধা হচ্ছে উই ক্যান কনসাল্ট মাল্টিপল। এবারে আমাদের রোলটা কোথায়? আমাদের রোলটা হচ্ছে ক্যান উই গিভ দেম ডিফিকাল্ট রিফ্লেক্টিভ কোয়েশ্চেন। আমাদের কাজ এইটাও নয় ইন্টারনেট ব্রাউজ করে নাও, আমাদের কাজ হচ্ছে তুমি ইন্টারনেট ব্রাউজ করে এই কোয়েশ্চেন গুলো সম্বন্ধে আমরা জানতে চাইবো। সেই কোয়েশ্চেন গুলো হবে রিফ্লেক্টিভ কোয়েশ্চেন, নট হোয়াট ইজ ব্লুমস ট্যাক্সোনমি, হোয়াট ইজ সো স্পেশাল। ব্লুমস ট্যাক্সোনমির তার প্যারালাল ট্যাক্সোনমি কি, তখনই তাকে অন্য কনসাল্ট করতে হবে। যেমন আমি বললাম 4টে 5টা ট্যাক্সোনমি আছে, কোথাও পড়ানো হয় না। প্রশ্ন হচ্ছে আমাদের কাজ হচ্ছে, যেমন ধরুন একটা ম্যাপ দেখবে একটা ছেলে, সেই ম্যাপটা কারেক্ট কিনা কে বলে দেবে তাকে? তার জন্য আপনার দরকার, টিচারের দরকার। ওই যে বললাম যে আপনি 10টা দেখে বলে দেবেন এই দুটো দেখবে, তার মানে আপনি অলরেডি কয়েকটাকে এলিমিনেট করে দিয়েছেন, যেখানে কাশ্মীরটা হয়তো আমাদের ভারতবর্ষের মাথার উপরে নেই। ভুল ম্যাপ করেছে কেউ, ইন্টারনেটে সবাই করতে পারে, উইকিপিডিয়াতে আপনি যা খুশি লিখতে পারেন, ঠিক আছে? সুতরাং সলিউশনটা ইন্টারনেট নয়, সলিউশনটার সঙ্গে হচ্ছে ইন্টারনেটটাকে আপনি কেমন করে ব্যবহার করাবেন। সেটাই স্যার, মানে আমিও সেটাই ভাবছিলাম যে একটা লেকচারিং আর ইন্টারনেটের মধ্যে আমি ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, কারণ দুটোকেই আমার মনে হয় জাস্ট ইম্পার্টিং নলেজ জাস্ট। না না না, ইম্পার্টিং নলেজ তো ঠিক আছে, আপনাদের কলেজে ভালো টিচার আর খারাপ টিচার আছে তো। সেটাও আছে। আমি তো ওইখানে আই ক্যান চুজ মাই টিচার, যেটা কলেজের ছাত্রের কাছে সম্ভব নয়। আই ক্যান চুজ মাই টিচার। যেমন ধরুন আপনারা সাইকোলজি পড়েছেন, নিশ্চয়ই মার্টিন সেলিগম্যানের নাম শুনেছেন। শোনেননি? চুপ করে থাকা মানে শোনেননি। ইউ ক্যান সি মার্টিন সেলিগম্যান ইয়োরসেলফ। আপনাদের তার জন্য স্ট্যানফোর্ড যাওয়ার দরকার নেই তো। আপনি ইন্টারনেটে গিয়ে বলুন মার্টিন সেলিগম্যান টেড টক বা মার্টিন সেলিগম্যান পজিটিভ সাইকোলজি। I can hear directly from Martin Seligman. Learned optimism, learned pessimism, learned helplessness. আমি গ্রোথ মাইন্ডসেট শুনতে চাইলে আমি ক্যারল ডুয়েককে ডাইরেক্টলি শুনতে পারি, যেটা আপনার কাছে শুনলে ইন্টারপ্রিটেড। যেমন আমি যখন বলছি ব্লুমস ট্যাক্সোনমি, XYZ যাই বলি, সব ইন্টারপ্রিটেড ট্যাক্সোনমি, এটা অরিজিনাল নয় তো। আপনি সেলিগম্যানকে অ্যাকসেপ্ট করতে পারেন, রিজেক্ট করতে পারেন আফটার লিসনিং টু সেলিগম্যান, কিন্তু আপনি ডাইরেক্টলি সেলিগম্যানকে শুনতে পাবেন। সেলিগম্যান আপনার কলেজে কোনোদিনই আসবে না, তাই না? সেটাই। হার্ভার্ড প্রফেসরকে আমি তো ডাইরেক্টলি শুনি, এর মধ্যে আমি হার্ভার্ড প্রফেসরকে শুনতে পাবো। সুতরাং এর যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে ভেবেই দেখুন। ব্যাপারটা অ্যাটেনমেন্ট নয়, ওই যে অ্যাকোয়ার্ড নলেজ, সেই অ্যাকোয়ার্ড নলেজের কোয়ালিটি নির্ভর করবে কি অ্যাকোয়ার করছি। যেমন ধরুন আপনি যারা ইন্টারনেট ব্রাউজ করছেন, আপনি যদি বলেন মর্মর মুখোপাধ্যায়, আপনাকে 5 লক্ষ দেখাবে। কেন দেখাচ্ছে? যত লোকের নাম মর্মর আছে, যত লোকের নাম মুখোপাধ্যায়, সব দেখাবে। আপনি তো খুঁজছেন না, তাই তখন আপনার শিখতে হবে ইন্টারনেট সার্চ কেমন করে করবো। যেমন ধরুন আমরা যখন রিসার্চ করছি, রেফারেন্স খুঁজি, আমি হয়তো বললাম স্কুল এফেক্টিভনেস 2020 ব্যাপারটা কি? আমি চাইছি রেফারেন্স গুলো 2020 পরে হবে। যদি এটি না দেন, ও দুনিয়া ভরে সব দেখিয়ে দেবে আপনাকে, 1963 সালের কিছু দেখিয়ে দেবে। প্রশ্ন হচ্ছে ইন্টারনেট ব্যাপারটা তো নয়, ইন্টারনেট ব্যাপারটাও একটা জিনিস যেটা আমাদের শিখতে হবে। বুলিয়ান সার্চ বলে, বাচ্চাদেরকে মানে আপনার স্টুডেন্টকে শেখাতে হবে যে ওরা কেমন করে এই সার্চটা করতে পারবে, তার আগে আপনাদের শিখতে হবে। দিব্যেন্দু, আপনার এটা অন আছে। স্যার নমস্কার, আমি দিব্যেন্দু চক্রবর্তী বলছি। স্যার একটা খুব ছোট্ট প্রশ্ন আপনার কাছে, মানে আপনার বিভিন্ন আগের বক্তব্য আমি শুনেছি স্যার, এই যে নলেজ কনস্ট্রাকশন বা এই জাতীয় বিষয়গুলো, আপনার কি মনে হয় স্যার টিচিং প্রফেশনটাকে আস্তে আস্তে অনেক বেশি স্ট্রেসফুল করে তুলছে? কারণ আমরা সাধারণভাবে
মানে সাধারণ বাঙালি হিসাবে আমরা মোটামুটি আইডিয়ালিস্টিক ভিউ অফ টিচার দেখতেই অভ্যস্ত। তো স্যার এই যে আধুনিকতা, এই যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের যে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে মানে টিচার প্রফেশন, মানে টিচার বলতে আমরা সাধারণভাবে যেটাকে বুঝি আর কি, মানে আমি মানে খুব উঁচু লেভেলে বলছি না, খুব সাধারণ জায়গা থেকে আমরা যেটা বুঝি, আপনার মনে হয় যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের কাছেই টিচিং প্রফেশনে আসা এটা একটা চাকরি, একটা পরীক্ষায় পাশ করে এটা একটা চাকরি। তো সেই জায়গা থেকে আহ মানে টিচিং প্রফেশনটা এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জন্য এটা আস্তে আস্তে অনেক বেশি স্ট্রেসফুল হয়ে পড়ছে কিনা, মানে যদিও আমার কাজের জায়গাটা স্ট্রেস ইন টিচিং প্রফেশন, সেই জন্য আমি আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি। ধন্যবাদ। এটা নির্ভর করবে যে, যেমন ধরুন আমি টিচিং প্রফেশনে আই হ্যাভ কাম অন মাই ওন চয়েস, এবার আমার কাছে এটা স্ট্রেসফুল নয়। এবারে যাদের কাছে এটা বাধ্যতামূলক, আমার নিজের লেখাতে পাবেন, আমার বইতে পাবেন যে আমাদের 4টে লেভেল হয়। একটা হচ্ছে অকুপেশন, ভোকেশন, প্রফেশন, প্যাশন। আমরা যখন যারা ভোকেশনে আছে তারা কি, ভোকেশন কথাটা মানে কি, একটা কিছু করতে হবে, মানে ও টিচিং বলুন। আমি যখন কলেজে পড়াতে যাই, প্রথম কাটো কলেজে, আমাদের ওই ওয়েব কিউটা একটা টিচার্স অ্যাসোসিয়েশন আছে না, ওদের একটা এ ছিল কি বলে মিছিল ফিছিল ছিল, আমি বললাম আমি যাবো নাতে। আপনি জানবেন অজয় গুপ্ত, হিমাচল চক্রবর্তী যারা প্রেসিডেন্ট ছিলেন আমাদের কলেজের, আমি বলে কেন, তুমি কি জানো যে একটা ব্যাংকের সুইপার, ঝাড়ুদার তোমার থেকে বেশি মাইনে পায়? আমি পেতে পারে, আপনার যদি মনে হয় বেশি মাইনের দরকার, আপনার ঝাড়ু দিকেই যান ব্যাংকে, আমি যাব না ব্যাংকে ঝাড়ু দিতে। এটা হচ্ছে অকুপেশন, কিছু একটা করে আমার এত মাইনে পেতে হবে, এটা অকুপেশন। নেক্সট লেভেল হচ্ছে ভোকেশন। ভোকেশনটা হচ্ছে আমি টিচার, আমি আমার এই ক্লাসে যাই, সিলেবাস কমপ্লিট করি, অমুক তমুক, এটা ভোকেশন, কোনো অ্যাটাচমেন্ট নেই, এবং অন্য একটা ভালো চাকরি পেলে চলেও যেতে পারি। তারপর হচ্ছে প্রফেশন, যখন আমরা ভ্যালু অ্যাড করি, অর্থাৎ আই এম এ টিচার, আই হ্যাভ গট মাই প্রাইড, আমার সে সম্বন্ধে অহংকার আছে, আমি শিক্ষক, শিক্ষয়িত্রী, আমি তাদের ভ্যালু অ্যাড করি, আমি বাচ্চাকে মানে ছাত্রছাত্রীকে ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। বিশ্বাস করুন, ভুল বুঝবেন না, আমি জীবনে কোনোদিন ছাত্রছাত্রীদের সমালোচনা করিনি, এবং দীপঙ্করের হয়তো ঠিক লাগলো কি লাগলো না, ব্যাপারটা এইটাই। যখনই কেউ বাচ্চা ছাত্রদের কথা বলে, আমি নিজের দিকে মিরারটা নিজের দিকে ঘুরিয়ে দেখি। যাই হোক, এরপরে হচ্ছে প্যাশন, অর্থাৎ এটাকে আমরা নেশা। যখন নেশা তৈরি হয়ে যায় তখন দেখবেন আপনার কোনো কিছুই আপনাকে আটকাতে পারে না। আজকে প্রশ্ন হচ্ছে, যেখানে টিচিং জবটা ইটস নট টিচিং, আমার লেখার মধ্যে আমি লিখি ইটস নট টিচিং, ইটস হেল্পিং লার্নিং। এই টিচার শব্দটা একটা আউটডেটেড ওয়ার্ড। There is no business for anybody to teach. Business is I am to help learn. এই লার্নিং, হেল্প লার্নিংটা কেমন করে হবে, তার মানে যখনই বলছি হেল্প লার্ন, তখন ওরা চাইল্ড সেন্ট্রিক হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চা তাদের শেখার স্টাইল, এবং যদি মানে নীল ফ্লেমিং এর পড়েন যে এক একটা শিশু এক এক ধরনের শেখে, তারা বিভিন্ন ভাবে শেখে। এবার নীল ফ্লেমিংকে যদি আপনি মাল্টিপল ইন্টেলিজেন্স যোগ করেন হাওয়ার্ড গার্ডনারে, যখনই গার্ডনারের সঙ্গে নীল ফ্লেমিং কে যোগ করবেন, ব্যাপারটা কমপ্লেক্স দাঁড়াবে। এবারে আমাদের কি ক্লাসিক কনসেপ্ট ছিল, আর এই বাঙালি ফাঙালি এই ব্যাপারগুলো কিছু না, আমাদের ভাবতে হবে ওয়ার্ল্ড, কারণ আজকে আমরা কোথাও কোনো জিওগ্রাফিক সীমাতে বাঁধা নেই। সুতরাং আমাদের দেখতে হবে ওয়ার্ল্ড ইজ মুভিং ইন হুইচ ডিরেকশন। আপনার যে পুরুলিয়ার ছাত্র, তারা কি পুরুলিয়া থাকবে নাকি? কোথায় যাবে তাও জানেন না। পুরুলিয়ায় বসে হয়তো ইটালির একটা কোম্পানিতে চাকরি করবে এই অনলাইনে। সুতরাং আমাদের চিন্তার বিষয়গুলোকে চেঞ্জ করে দিতে হবে। টিচিং ইজ নো বিজনেস, বিজনেস ইজ হেল্পিং লার্নিং। সেই হেল্পিং লার্নিং কখনো পড়াতে হতে পারে, কখনো তাকে একটা স্টেজ তৈরি করতে হতে পারে যেখানে সে নিজে শিখবে, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর মাধ্যমে, কনসালটেশন উইথ ফ্রেন্ডস, কনসাল্টিং, ইন্টারনেট, বিভিন্ন। আমার রিসার্চের মধ্যে আমরা পেয়েছি 70 লার্নিং ট্যাকটিক্স। আমি সেটা ক্লাসিফাই করেছি ইন্টু 4 or 5 ব্রড ক্লাস্টার্স। প্রশ্নটা আজকে হচ্ছে সীমিত, একটা শিশু তার নিজের পোটেনশিয়াল অনুযায়ী কেমন করে শিখবে অ্যান্ড লার্ন বেস্ট। আপনারা দেখে থাকবেন, আমাদের সবার অভিজ্ঞতা আছে, আমরা যখন স্কুলে পড়তাম আমার 3 মাসের মধ্যে বাংলা ইংরেজি শেষ হয়ে যেত।
অঙ্ক শেষ হতে হতে বছর শেষ হয়ে গেলে অঙ্ক শেষ হতো না। কিন্তু আমাকে যেহেতু বাংলা ইংরেজি তাড়াতাড়ি পড়তে বলেনি, ফলে কি হয়েছে, আমি যতক্ষণ পরীক্ষা নিতে হতো তত বাংলা ইংরেজিটা আমার খারাপ হয়ে যেত। আমাদেরকে নতুন করে ভাবতে হবে, এই ক্লাসিক্যাল চিন্তাগুলোকে আমাদেরকে একটু সরাতে হবে। এই যে গুরুকুল গুরুকুল অনেকে বলে বেড়ায়, গুরুকুলে কটা ছাত্র থাকে একটা টিচারের জন্য? সেটা কি সম্ভব আজকে ইন্ডাস্ট্রিয়াল মডেলে, যেখানে কোটি কোটি ছাত্র স্কুলে আসবে এবং তাদের আসা উচিত? ওই ব্রাহ্মণ আর কি বলে আপনার কি ছিল ক্ষত্রিয়, ওরা শিখবে, মেয়েরা শিখবে না, ইট ইজ নো লজিক। আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের এই পুরোনো ক্লাসিক্যাল রোমান্টিক কনসেপ্ট, নস্টালজিয়া, আপনাদের ইয়াং মাইন্ড ইউ মাস্ট থিঙ্ক অফ। অ্যাট মাই এজ, অ্যাট অলমোস্ট টাচিং 78, আমার কিন্তু কোনো নস্টালজিয়া নেই। আমি রোজ নতুন করে দেখতে চাই আবার কি হচ্ছে। Yes, Udayan, your mic is on. Yes, sir. Thank you, sir. আপনার গত কিছুদিন আগে আমি পুরুলিয়ায় আপনি একটা অনুষ্ঠানে এসেছিলেন এবং আপনার ওটা আমি খুব মনোযোগ সহকারেই শুনেছি। 1820 উপরে আপনি যে একটা বক্তব্য রেখেছেন, ইট ওয়াজ ভেরি এনলাইটেন টু মি। স্যার, আপনার এই বইটি আমি পারচেজ করেছি শেষ থেকে। কোনটা? এই যে স্যার, কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন। আচ্ছা, আপনি কোন কলেজে পড়ান? আমি স্যার বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ এডুকেশনে বিলং করছি। ও, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। কি নাম? উদয়ন? উদয়ন মন্ডল স্যার। স্যার এই ওইখানে অর্ণব পিএইচডি করছে না? অর্ণব কুন্ডু? ও সেটা তো ওখানে পিএইচডি করছে হয়তো স্যার। করছে, আমি জানি। ও গাইডের নামটা ভুলে যাচ্ছি, ও লেকচারার ওখানে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও গাইড। অর্ণব ডিপার্টমেন্টে, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে করছে স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে উনি বোধহয় কোন একটা কলেজ টিচারের আন্ডারে করছেন মনে হয়। না, ডিপার্টমেন্টে কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্ডারে করছে। এনিওয়ে, দ্যাটস নট ইম্পর্টেন্ট, টেল মি। ইয়েস স্যার। স্যার, আমি ডিপার্টমেন্টে বেশ কয়েকটা পেপার পড়াই, তার মধ্যে এডুকেশনাল ম্যানেজমেন্ট পেপারটা আমি একটু পড়াই এবং আপনার এই বইটা আমাকে খুব হেল্প করেছে। এটা একটা বিষয়, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি খুব সুন্দরভাবে আমাদের এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং আমরা একটু পড়ে উপকৃত হচ্ছি। আজকে স্যার আমি যে বিষয়টা নিয়ে একটু বলবো সেটা একটু অড। সেটা হলো, আমি জেনারেলি ক্লাসরুমের স্টুডেন্টদের একটু ইংরেজিতে পড়াতে পছন্দ করি এবং ছাত্রছাত্রীরা আমার সাথে অনেক সময় পেরে ওঠে না, বুঝে ওঠে না। এটা হয়তো আমার প্রবলেম হচ্ছে যে আমি ছাত্রছাত্রীদের বোঝাতে পারছি না, কিন্তু ওরা যখন এখান থেকে পাস আউট করে তখন স্যার এই ইংরেজিতে পড়ার অভ্যাসটা ওদের কাছে একটা ভীষণ রকম ভাবে নেসেসারি হয়ে পড়ে। এবং আমি পার্সোনালি আমার ছাত্রছাত্রীদের ভালোর জন্য লাইব্রেরি থেকে একটা ইনস্ট্রাক্ট করে এসেছিলাম যে প্লিজ আমার ছাত্রছাত্রীগুলোকে বাংলায় বই দেবেন না, একটু যাতে ইংরেজিতে পড়ে, মানে যাতে ইংরেজিতে পড়তে চায় বা পড়ার প্রতি একটু ন্যাক আসে। এবং ছাত্রছাত্রীদেরও অনেক এরকম একটা বেশ কিছু অভাব অভিযোগ থাকে, উদয়ন স্যার ইংরেজিতে পড়ায় আমরা বুঝতে পারি না, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আমিও ওদের সাথে বিষয়টাকে হ্যাবিচুয়েট করার চেষ্টা করি, অনেক সময় বলার চেষ্টা করি। আমার একটা প্রবলেম, মানে আমি কি করে কাটিয়ে উঠতে পারি যে কাটিয়ে ওঠা দরকার নেই। আমি কি সত্যি সত্যি তাদের ডিমান্ড অনুযায়ী কি আমি বাংলায় পড়াতে অভ্যাস করবো নিজেকে? বাসু চ্যাটার্জির একটা ফিল্ম ডাইরেক্টর বাসু চ্যাটার্জি, আমি যদি এই বইটি ছাত্রছাত্রীদের রেকমেন্ড করি, নিশ্চয়ই তারা পড়তে পারবে না বা নিশ্চয়ই তারা পড়ে বুঝে উঠতে পারবে না। তখন আমি নিজেকে মানে কি বলবো, একটু হীনমন্যতায় ভুগি যে আমি নিজে পড়লাম অথচ ছাত্রছাত্রীদের পড়াতে পারলাম না, তখন আমারই খারাপ লাগে। না, এগুলো কোনো আর্গুমেন্ট নয়। আমরা যখন স্কুল ফাইনাল পাস করি তখনকার দিনে কলেজে বাংলায় পড়ানো হতো না। ইয়েস স্যার, এক্স্যাক্টলি 1959, মানে কত বছর, 41, 20, 61, 62 বছর আগে। আমরা তো মানে গ্রামের স্কুল থেকে পাস করে গিয়ে যখন কলেজে গেলাম, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স একমাত্র বাংলা ছাড়া সব ইংলিশে পড়ানো হতো। একদমই তাই। তো 3 মাস আমরা কিছুই বুঝতাম না, বোকার মতো বসে থাকতাম। 3 মাস পরে আমরা সব বুঝতে পারলাম, শুরু করে। এখানে আমার সাজেশন হচ্ছে, ইনস্টেড অফ
রেকমেন্ডিং মাই বুক, আপনারা নিজেরা যেটাকে আমরা বলি লেকচার নোট বা একাডেমিক নোট, এই একাডেমিক নোট তৈরি করুন। আর যদি আপনি সিরিয়াস টিচার হন এই ব্যাপারে, তাহলে আমি বলবো রিড বুক অন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এন্ড এডুকেশন, যেটা অত্যন্ত পপুলার বই আমার। একদম একদম, ওটাও স্যার আমার বলা আছে। সেই যখন আমাকে ওটা মানে আমি ওদের কাছ থেকে অনেক বই কিনেছি। অ্যামাজন থেকে নিয়ে নাও না, অ্যামাজনে পেয়ে যাবে তো। হ্যাঁ, ওটা পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এবং এখানে আরেকটা বিষয় স্যার আমি একটুখানি বলি, এই যে ছাত্রছাত্রী মানে আমাদের ডিপার্টমেন্টে 3rd সেমিস্টার 4th সেমিস্টার ওদের একটা কোর্স মেটেরিয়াল হিসাবে একটা ডিসার্টেশন কাজ করতে হয়, গবেষণামূলক কাজ। সেটা ওয়ান কাইন্ড অফ ছোট্ট গবেষণাই বলবো আমরা। সেই ছাত্রছাত্রীরাই কিন্তু আবার উদ্বুদ্ধ হয় সেই ডিসার্টেশনটা ইংরেজিতে করতে। মানে আমি ওদের প্যাটার্ন অফ মানে কি বলবো কম্প্রিহেনশন বা প্যাটার্ন অফ বিহেভিয়ারটা 1st 2nd সেমিস্টারে বাংলায় পড়তে অভ্যস্ত হয় না, যেই 3rd 4th আসে তখন ডিসার্টেশনের চাপে পড়ে তারা তখন কিন্তু ইংরেজিতে ফিরতে চায়। মানে আমি ওদের এই শিফটিংটাকে অনেক সময় বুঝে উঠতে পারি না ক্লাসরুমে। এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি কিছু নেই। ওরা শুরুতে যে প্রবলেমটা, যখনই ওরা ওটা ওভারকাম করতে চায় তখনই ফিরে আসবে, যেহেতু অ্যাক্সেস টু লিটারেচার ইজ মাচ লার্জার ইন ইংলিশ। যেমন ধরুন আমি চেষ্টা করে যাচ্ছি, আমার জীবনে দুঃখ রয়ে গেল যে আমি বাংলায় লিখতে পারলাম না। কিন্তু আপনি আজকে খুব সুন্দর বাংলায় বলেছেন। কারণ নয় আমি বাংলা জানি এটা নয়, আমি রবীন্দ্র সাহিত্যের ছাত্র এবং আমি ইউনিভার্সিটি টপার হতেও। আমার সমস্যা হচ্ছে আমার হাতটা হচ্ছে আর্থ্রাইটিসে, যার জন্য আমি হাতে লিখতে পারি না। না স্যার, আমি জানি আপনাকে আমি 2012-তে কল্যাণ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশনে ফার্স্ট লেকচার দিতেন শুনি, তখন আমি স্টুডেন্ট। তখন হাতে কিছু হয়নি, তখন হাত ভালো ছিল না, ভালো, কিন্তু তখন আপনাকে আমি ফার্স্ট দেখেছিলাম সাদা পাঞ্জাবিতে পরে এসেছিলেন। এখন আমরা যখন বাংলাতে, এখন ভালো গুগলে বেঙ্গলি ট্রান্সলেটর হয়ে গেছে, আপনাদের যেটা চেষ্টা করতে পারেন সেটা হচ্ছে রাইট ইউর ওন একাডেমিক নোট। আমার বই পড়ুন, ইন্টারনেটে চলে যান, ইন্টারনেটে প্রচুর রিসোর্স পাবেন, সেখান থেকে নিজের মতো করে একটা জিনিস জানেন, আমার একটা শব্দ আমরা ব্যবহার করি টিচারনেস বলে। টিচারনেস মানে দিব্যেন্দু, দীপঙ্কর, অমর, উদয়ন সবাই ভালো টিচার হতে পারে, কিন্তু সবাইকে একরকম হতে হবে না। দিব্যেন্দু শুড বি দিব্যেন্দু, অমর শুড বি অমর, দীপঙ্কর শুড বি দীপঙ্কর, দিব্যেন্দু শুড বি দিব্যেন্দু। তোমাদের নিজস্ব যে ব্যক্তিগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে তোমরা যখন এক্সেল করবে তখন সবাই ও এটা দিব্যেন্দু স্যার বলবে, এই দিব্যেন্দু স্যারের মতো পড়ায়। দ্যাট উইল বি দ্য আইডিয়াল। একদম। তোমরা কারুদের নকল করবে কেন? তোমরা নিজেদের মতো করে মানে আমি যা ইংরেজি লিখি সেটা আমার স্টাইল। এবারে তুমি যখন পড়াচ্ছ, যদি সেই নোটটা তারা পায়, তখন দেখবে যে আপনার পড়ানো এবং আপনার লেখার মধ্যে একটা সামঞ্জস্য আছে। যারা ভালো করে চেনে বলে স্যার আপনি ওইরকমই লেখেন যেমন বলেন। দ্যাট ইজ মাই কনসিস্টেন্সি। আমি যেমন কথা বলি ওইরকমই লেখার চেষ্টা করি। It's a good idea. Don't stop teaching in English because this is a language, এটার মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজ অবসেশনের দরকার নেই। এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে যেমন আমরা অনেক সময় বাইলিঙ্গুয়াল, বাংলায় আমি যখন আসি বাইলিঙ্গুয়াল কথা বলি। প্রশ্ন হচ্ছে আমি কমিউনিকেটার, আমার এই বাংলা অবসেশন ইংলিশ অবসেশন কোনোটারই দরকার নেই। আমার দরকার আই এম অ্যান এফেক্টিভ কমিউনিকেটার। আমি যখন অন্য রাজ্যে যাই হয়তো হিন্দির সঙ্গে ইংরেজি মেশাই। আমি যখন গুজরাতে যাই গুজরাতি জানি, गुजराती যাই তখন ওরা যখন বলে স্যার हम लोग इंग्लिश में नहीं बोल पाएंगे, ठीक है भाई गुजराती में बोलो। প্রশ্ন হচ্ছে উই আর কমিউনিকেটর, সেই কমিউনিকেশনটাকে আমরা কেমন করে পাওয়ারফুল করে তুলবো। থ্যাংক ইউ স্যার আপনার সাজেশনটা। এই যেমন বলছিল মানে এত শুদ্ধ বাংলা কেউ বলতে পারে না, আমার অবাক লাগে। উজ্জ্বল যখন বলছিল বা প্রিন্সিপাল সাহেব যখন বলছিলেন, না উজ্জ্বলের এই দিক থেকে এটা খুব মানে ওর একটা ইউনিক কোয়ালিটি বলবো, খুব বাংলা সুন্দর বলতে পারে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আই ক্যান অ্যাপ্রিশিয়েট উজ্জ্বল, মানে আমার গ্রামে আছে এরকম আমার মাস্টারমশাই, আমার এক ক্লাসমেট আছে এবং স্যার ঘটনাচক্রে ও আমার ছাত্রও বটে। আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে যে আই ক্যান অ্যাপ্রিশিয়েট দ্যাট বেঙ্গলি
কিন্তু আমি তার জন্য আমার কোনো নেই যে আমি বলবো যে আই নো হাউ টু কমিউনিকেট। সেখানে বাংলা দরকার, বাংলা সঙ্গে ইংরেজি ভাষায় যখন বুঝবো যে বাংলাতে কমিউনিকেশন ঠিক হচ্ছে না, আই সুইচ ওভার। একদম একদম। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার মহামূল্যবান একটু উপদেশটা পেলাম, এটা আমার খুব প্রয়োজনে লাগবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আজকের মুখ্য বক্তা, মুখ্য আলোচক অধ্যাপক মর্মল মুখোপাধ্যায় মহাশয়কে আমাদের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে, আর বেশ কিছুক্ষণ সময় নেব, তার জন্য সকলকেই একটু অপেক্ষা করতে বলছি, একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমরা চলে যাব ধন্যবাদ জ্ঞাপন পর্বে। ধন্যবাদ জ্ঞাপন পর্বটি সম্পাদন করবেন আমাদের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের অন্যতম উপদেষ্টা ডক্টর উদয়ন মন্ডল মহাশয়। স্যারকে অনুরোধ জানাই। ধন্যবাদ উজ্জ্বল। আমি আজকে আমাদের এমিনেন্ট রেভার্ড প্রফেসর মর্মল মুখোপাধ্যায় স্যার আজকে এসে আমাদের যে সুন্দর করে বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করলেন, তার বক্তব্য, যে যার ফলে আমরা এনলাইটেন্ড হলাম, শিখলাম, জানলাম, এবং এটার জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি স্যারকে। আমি আমার প্রণামটাও তাকে জানাই। আর কলেজে যিনি আজকে প্রিন্সিপাল স্যারকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উজ্জ্বলকে এই সুন্দর বৈঠকিটা চালানোর জন্য, পরিচালনা করানোর জন্য তাকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই, এবং আমার একটা আশীর্বাদও থাকলো যে ভবিষ্যতে যেন আরো এরকম 25তম আরো অনেক 25তম পর্বটা সে এগিয়ে নিয়ে যেতে পারে। আর অতি অবশ্যই আমাদের সকল পার্টিসিপেন্ট যারা আছো, মানে বিভিন্ন প্রান্ত থেকে, টিচার, স্কলার্স এবং স্নেহের ছাত্রছাত্রী যারা, আর অত্যন্ত মানে অতি অবশ্যই আমার বন্ধু বান্ধব যারা, তাদেরকে সবাইকেই আমি ধন্যবাদ জানাই এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের বৈঠকিটাকে সাফল্য করার জন্য। এবং আর বিশেষ কিছু না বলে আমি উজ্জ্বলকে মাইকটা হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ। উজ্জ্বল, তুমি এদের সঙ্গে আমাদের এটা শেয়ার করতে পারো। স্যাটারডে যে আমাদের স্যাটারডে যে কনক্লেভটা হয়, শেয়ার, যাতে এরা যারা জয়েন করতে চাইবে দে ক্যান জয়েন। স্যার আপনার এক স্যাটারডেতে আমি প্রেজেন্ট ছিলাম সেই দিন। কোনটায়? এটা স্যার বেশ 2-1 মাস আগে বোধহয়। তখন আপনি আমায় একটা মেল পাঠিয়েছিলেন, আমি এটা জয়েন করেছিলাম। তো আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই কি বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, তবে খুব অল্প সময় নিয়ে একটু আলোচনা হচ্ছিল, এবং আপনি আমাদের সবাইকে একটু একটু করে বলতেও দিয়েছিলেন। সেই দিন মানে আমি কিন্তু কিছু বলতে পারিনি। এটা আমাদেরটা হচ্ছে মোটামুটি প্রিসাইজলি 1 ঘন্টা। হ্যাঁ 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 স্যার, এবং 1 ঘন্টার এবং মানে সিরিয়াস ডিসকাশন থাকে। সিরিয়াস, একদম একদম। প্রত্যেক স্যার একাডেমিক ইন্টারেস্ট আছে, ইউ ক্যান জয়েন। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার, আমি অবশ্যই এবার থেকে থাকবো। স্যার যেটা বলছি উজ্জ্বল, তুমি একটু স্যারের কথাটা একটুখানি শোনো। হ্যাঁ অবশ্যই স্যার, সেটা কিভাবে করব সেটা যদি একটু ইমেল আইডি গুলো যারা পার্টিসিপেট করছেন এদের ইমেল গুলো পাঠিয়ে দিলে আমি আর অফিসকে দিয়ে দেব। তুমি স্যারকে ইমেল গুলো পাঠিয়ে দিও উজ্জ্বল, তুমি স্যারকে ইমেল গুলো পাঠিয়ে দিও, তাহলেই। আর অমরও একটা মেসেজ পাঠিয়েছে, ও আমার কন্ট্যাক্ট নাম্বার চাই, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারো। আচ্ছা, 9810217987। অমর লিখতে পারবে? না স্যার, একবার লিখতে পারিনি স্যার। 9810217987 স্যার আপনাকে ফোন করলে কোন সময় করব? থ্যাংক ইউ স্যার। নরমালি ফোন করলে আই রেসপন্ড, যদি আমি পুজোয় থাকি বা কিছুতে থাকি তাহলে আমি কল ব্যাক করি। আই এম এ ভেরি ডিসেন্ট নেট ম্যান। না না স্যার, অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অধ্যাপক এবং মর্মল মুখোপাধ্যায় মহোদয়কে ওনার
খুব সুন্দরভাবে আজকের বিষয় নিয়ে, কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে, লার্নিং নিয়ে, এবং আগামী দিনে আমরা যারা টিচিং একটু ভুল করছি আমি কথাটা, হেল্প টু লার্নিং, এই কর্মের সাথে যুক্ত, এটার সাথে জড়িত, আমাদের দিশা দেখাবে আগামী দিনে এই আশা এবং আকাঙ্ক্ষা। এবং আগামী দিনে এখন বর্তমানে আপনারা যারা মেল পাঠাচ্ছেন চ্যাট বক্স, এটা কিন্তু আমার কাছে পৌঁছবে না, কারণ এটা শেষ হয়ে গেলে চ্যাট বক্স শেষ হয়ে যাবে। স্যার এটা আমার কাছে স্টোর হয়ে যাবে অটোমেটিক, সুতরাং যারা আগ্রহী রয়েছেন মেলগুলো এখানে করে দিতে পারেন। উজ্জ্বল উদয়নকে পাঠিয়ে দিন, ওরা আমাদের পাঠিয়ে দেবে। দিলে তুমি আমাদের সব রিসোর্স পারসন আগে যারা যারা বলেছেন তাদের সব মেল আইডিটাও স্যারকে পাঠাবে। আচ্ছা স্যার, হ্যাঁ অবশ্যই। Quite a few are submitting their email ID. Good, nice interest. আমাদের মনের অভ্যন্তরে যে সমস্ত দ্বিধা দ্বন্দ্বগুলো ছিল সেগুলো অনেকখানি নিরসনে সহযোগ করেছেন, অনেকখানি সহায়ক হবে, এবং স্যারের এই দেখানো পথকে অবলম্বন করেই আমরা আগামী দিনে হয়তোবা আরো সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারবো, খুব সুন্দরভাবে আগামী প্রজন্মকে কিছু দিয়ে যেতে পারবো, আগামী প্রজন্মকে আরো সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারবো, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে স্যারের সুস্থ সবল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের বৈঠকি আমরা স্যার চাই আপনি আরো আমাদের মধ্যে থাকুন এবং এইভাবেই আমাদের সমৃদ্ধ করুন। এতদিন থাকলে বিপদ আছে এই বলে আজকের এবং অধ্যক্ষ মহোদয়ের এবং এখানে যে সমস্ত সহযোগীরা আজকের মুখ্য বক্তা এবং বৈঠকিকে সমৃদ্ধ করেছেন পূর্বে, এরকম মহান মানুষগুলোর অনুমতি নিয়ে আজকের বৈঠকি এখানেই সমাপন করছি। শেষ মুহূর্তে চলে যাব অধ্যক্ষ মহোদয়ের কাছে, শেষটুকু উনিই করুন। আপনার মাইক অন করা নেই? হ্যাঁ স্যার, বলছি যে আজকের ডক্টর মরমর মুখোপাধ্যায়ের বক্তব্য শুনে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট মানে আমি বলছি যারা শিক্ষারই অধ্যাপক এবং ছাত্রছাত্রী তারা তো উপকৃত হলেনি। আমার একটু মুশকিল হয়ে গেল যে এই যে পড়ানোর মূল জায়গাটা ছেড়ে অ্যাডমিনিস্ট্রেশনে চলে এলাম, এবারে আমার একটা খটকা লাগছে যে এটা কি ঠিক করলাম না ওইটাই ভালো ছিল। যাই হোক, এই খটকা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই চলবে। তো এডুকেশনাল ইনস্টিটিউট কিভাবে চালাতে হয় সেই ব্যাপারেও তো আমি স্যারের নেব, বইগুলো সংগ্রহ করব এবং পড়াশোনা করে আমি চেষ্টা করব ব্যাপারটাকে আর একটু ঠিকঠাক করার, যতটা ঠিকঠাক হওয়া সম্ভব। স্যারকে আবার ধন্যবাদ জানাই। যারা এখানে উপস্থিত আছেন আগের বক্তা এবং সমস্ত অধ্যাপক অধ্যাপিকা তাদেরকে ধন্যবাদ জানাই। আমার এবং অন্য কলেজের যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের বক্তব্য, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার এখানে বুঝতেই পারছেন অন্ধকার মানে লাইট নেই, আমি অন্ধকারে বসে আছি। থ্যাংক ইউ স্যার, প্রণাম নেবেন আমার। নমস্কার, ভালো থাকবেন সবাই। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো উজ্জ্বল স্যার, হ্যালো উজ্জ্বল, মাইক অফ আছে। হ্যালো উজ্জ্বল, দেখো তো কে কথা বলছে। হ্যাঁ, কৌশিক বাবু কিছু বলছেন। হ্যাঁ উজ্জ্বল স্যার, প্রথমেই আপনাকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটাকে আপনাকে অর্গানাইজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার বলছি যে কাইন্ডলি আপনি যদি এই রেকর্ডিংটা একটু গ্রুপে আমাদের পাঠিয়ে দিতে পারেন তাহলে একটু সুবিধে হতো, মানে তাহলে আবার যদি নেক্সট আমরা শুনতে চাই সেটাও আমরা কিন্তু নিজেদের মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারবো, মানে এটা যদি আপনাকে পারমিশন দেয় তবেই। আমি প্রথমেই বলে রাখি, আমাকে এটার জন্য ইনস্টিটিউশন এবং সেই সমস্ত রিসোর্স পার্সনদের একটু অনুমতির প্রয়োজন হয়। আমি সেটাকে মানে ইউটিউব চ্যানেলে আপলোড করি বটে, কিন্তু সেটা
পাবলিক করব কিনা সেই বিষয়ে আমাকে অনুমতি নিয়ে তারপরেই আমি শেয়ার করব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আপনার প্রফেশনের দিকটা দেখেই আপনি ওনাদের অনুমতি যদি থাকে তাহলেই আপনি একটু কাইন্ডলি গ্রুপে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যারকে আবারও নমস্কার জানাই স্যার। নমস্কার। ঠিক আছে। হ্যাঁ স্যার নমস্কার। there is no ভালো copyright. থাকবেন। If you want to upload my lecture you can do that. আর আমি সময় পেলে তারপরে আমি একটা ভিডিও করব হয়তো। ওকে স্যার, ওকে ওকে। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। স্যারের পারমিশন পেয়ে গেলে নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। মর্মর স্যার, আপনার যে ছোট ছোট ভিডিওস গুলো করেন স্যার, ওগুলো আমরা কিভাবে পেতে পারি স্যার? হ্যালো স্যার। স্যার সম্ভবত ফোনের থেকে নেটওয়ার্ক বোধহয় ডিস্টার্ব করছে, যাই হোক, আমাদের শেষ করার আগে বলে রাখি আমাদের বৈঠকির 26তম পর্বের অর্থাৎ পরবর্তী রবিবার যিনি মুখ্য আলোচক হিসেবে থাকছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শিক্ষা বিভাগীয় প্রধান ডক্টর সুভাষ সরকার। উনি যে বিষয়ে আলোকপাত করবেন বিষয়টা হচ্ছে হাউ টু স্ট্যান্ডার্ডাইজ এ টুল। আমরা কিভাবে বিভিন্ন ধরনের যে টুলস গুলো ইউজ করি কোশ্চেনিয়ার বা সার্ভের জন্য বা একটা গবেষণা করার জন্য, সেটা কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করতে হয় সেই বিষয়ে আলোচনা হবে। সঙ্গে থাকবেন এভাবেই সকলেই, এবং সকলের যেভাবে সহযোগিতা করে চলেছেন, যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন, যেভাবে অংশগ্রহণ করছেন, তাতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ সকলের কাছে, কলেজের পক্ষ থেকে এবং শিক্ষা বিভাগের পক্ষ থেকে। আজকে একটা মহা সমারোহ বলা যায়। আজকে বৈঠকির সত্যি সত্যি একটা মহা সমারোহ তৈরি হয়েছে। এখানে বৈঠকিকে সমৃদ্ধ করে গেছেন অমরনাথ বাবু, রয়েছেন মানস বাবু ছিলেন, উনি সম্ভবত লেফট করে গেছেন, এবং প্রতিনিয়ত যিনি সমৃদ্ধ করে চলেছেন ডক্টর উদয়ন মন্ডল স্যারকে আমার নতমস্তকে প্রণাম। আবারও এভাবেই আমাদের সঙ্গে থাকুন, এভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন। থ্যাংক ইউ উজ্জ্বল। এবং আপনাদের সকলকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের 25তম পর্বের অনুষ্ঠান এখানে শেষ করছি। কিন্তু শেষ করার মুহূর্তেও আমি একবার একটা স্লাইড প্রেজেন্টেশন দিতে চাই, কারণ স্যার যেহেতু আমাকে অনুমতি দিলেন না আলোচনা চলাকালীন স্লাইডটা প্রেজেন্ট করার, তো সেই জন্য আমি সেটাকে স্টপ করলাম। এটাতে আমাদের মোটামুটি আজ পর্যন্ত যে বৈঠকগুলো হয়েছে তার একটা সারবত্তা তুলে ধরা হয়েছে। কাইন্ডলি সেটা একটু সময় নিয়ে দেখলে খুবই ভালো লাগবে, আমার পরিশ্রমটাও সার্থক হবে। এই সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা আমাদের বৈঠকিকে সমৃদ্ধ করে গেছেন ইতিপূর্বে। রয়েছেন যিনি উদ্বোধন করেছিলেন এই উদ্যোগের অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ছিলেন পরিমল সরকার স্যার, অমূল্য কুমার আচার্য স্যার ছিলেন, অধ্যাপক খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্যার ছিলেন, ডক্টর অরূপ কুমার সাহা ছিলেন, ডক্টর নন্দিনী ব্যানার্জি ছিলেন, উনি আজকেও উপস্থিত ছিলেন আমাদের সাথে, ডক্টর শ্যামশ্রী সুর ছিলেন, দীপাঞ্জনা খাঁ ম্যাডাম ছিলেন,
অধ্যাপক সঞ্জীব কুমার রায় ছিলেন, ডক্টর অমরনাথ দাস যিনি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, মজফফর আনসারী আমার বন্ধু সম অধ্যাপক কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছিলেন, ডক্টর মোহাম্মদ সারওয়ার হোসেন ছিলেন, ডক্টর জয়িতা প্রামাণিক উনি আজকের বৈঠকিতে উপস্থিত ছিলেন, ডক্টর সুবীর সেন ছিলেন, সুশান্ত বরাট স্যার ছিলেন, বাবলি সরকার ম্যাডাম ছিলেন, ডক্টর উজ্জ্বলা সিং ছিলেন, ডক্টর পার্থ সারথী মল্লিক ছিলেন, ডক্টর দীপঙ্কর বিশ্বাস ছিলেন, উনি আজকেও আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নও করেছিলেন স্যারকে। ডক্টর কিশোর কুমার রায় ছিলেন, ডক্টর মানস কুমার দাস ছিলেন, ডক্টর মানস কুমার দাস আমাদের আজকের বৈঠকিতেও সংযুক্ত ছিলেন, ডক্টর মণিকান্ত করিয়া স্যার ছিলেন। আমরা যে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবেশ করেছি আমাদের এই উদ্যোগকে নিয়ে, সেটার যে মানুষটার কারণে সেই ডক্টর নবগোপাল রায়, জাপান থেকে উনি ছিলেন আমাদের সাথে, ছিলেন গত 24তম বৈঠকের মুখ্য বক্তা অধ্যাপক স্বপন কুমার সরকার, এবং আজকের মুখ্য বক্তা হিসেবে যিনি ছিলেন অধ্যাপক মরমল মুখোপাধ্যায়। ওনার সম্পর্কে যতই বলবো কম বলা হবে। আজকে ওনার সম্পর্কে তেমন কোনো ইন্ট্রোডাকশনই দিইনি, কারণ শেষ করা যাবে না, একটা বৈঠকই কেন কয়েকটা সেশন শেষ হয়ে যাবে এইভাবে ওনাকে নিয়ে বলতে শুরু করলে। তো সেই কারণেই সেই বিষয় নিয়ে এটা আমাদের বৈঠকির একটা ব্রোশিওর, আমরা এখানে এটা আমাদের কলেজ ওয়েবসাইটে আপলোড করা আছে। এটা বৈঠকির কিছু বিষয় যেটা এক নজরে আবার বলেও রাখি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকাদের সাথে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ থাকে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই প্রথম মাতৃভাষায় পারস্পরিক আলোচনার মুক্তাঙ্গন অনলাইনে পশ্চিমবঙ্গের বা বাংলাভাষী শিক্ষার্থী, শিক্ষক, অধ্যাপক, সমাজকর্মী প্রমুখ সকলের জন্য উন্মুক্ত। আমাদের কোনো বাউন্ডারি নেই, কোনোরূপ রেজিস্ট্রেশন ফি ছাড়া, এমনকি রেজিস্ট্রেশনেরও কোনোরূপ বাধ্যবাধকতা নেই। এই সংকটে নিজেকে ইতিবাচক রাখতে ও জ্ঞানের পথকে প্রশস্ত করার অভিনব উপায়। বাড়িতে বসেই কেবলমাত্র অনলাইনে জ্ঞান অর্জনের হাতছানি, কেবলমাত্র ফিডব্যাক প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। আমি এখনো পর্যন্ত আজকে ফিডব্যাক ফর্ম দিতে পারিনি, কারণ এতটাই মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের এই উদ্যোগের প্রধান উপদেষ্টা ডক্টর দেবকুম রাহা, অধ্যক্ষ, সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ। সেই সঙ্গে সঙ্গে রয়েছেন শ্রীমতী নিয়তি মাহাতো, সভানেত্রী, পরিচালন সমিতি, সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ, এবং সেই সঙ্গে রয়েছেন ডক্টর উদয়ন মন্ডল, সহকারী অধ্যাপক, শিক্ষা বিভাগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমাদের সঙ্গে অনবরত সহযোগিতা করে চলেছেন আমাদের সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগ এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ। এছাড়াও আমার চেনাশোনা, আমার জানাশোনা বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা আমাকে যারা অত্যন্ত স্নেহ করেন, যারা অত্যন্ত ভালোবাসা দেন, সেই সমস্ত মানুষদের কৃতজ্ঞতা এই বৈঠকি থেকে কোনোদিনই মানে বৈঠকি চিরদিন সেটা স্মরণ রাখবে, চিরদিন বৈঠকি ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। যাই হোক, আজকের বৈঠকি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং দেখা হবে আগামী বৈঠকিতে। আজকে আর ফিডব্যাক দিচ্ছি না, আমি অটোমেটিক একটা ফিডব্যাক এখানে জেনারেট হয়ে যাবে চ্যাট বক্স থেকে, সুতরাং এবং অ্যাটেন্ডেন্সটাও পেয়ে যাব। তো সেই কারণে আমি আর আজকের ফিডব্যাক কিছু দিচ্ছি না। যাই হোক, সকলেই ভালো থাকুন। আবারও নমস্কার জানিয়ে আজকের বৈঠকি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।